হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। এবং আজকে একটি কি হলো রে? মিষ্টি পাওনাদার মনে হচ্ছে। জলকা 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 চলে জলকা। চল আবার শুরু করি। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। এবং আজকে একটি আবার কি হলো? আরে জলটা খেয়ে তো গলাটা খুলে গেল, কিন্তু পেটটা ঝুলে গেল, গুড়গুড় গুড়গুড় করছে। এই সর্বনাশ করেছে। এই কোথাকার জল? কেন, বাড়ি থেকে আনা জল। হ্যাঁ? আরে ওই যে পাড়ায় বড় বড় জারে করে দিয়ে যায় না, আরে একদম ক্রিস্টাল ক্লিন স্বচ্ছ পানীয় জল। আরে কি বলবো, শোন, চকচক করলেই শোনা হয় না, আর বক বক করলেই পডকাস্ট হয় না। আর স্বচ্ছ জল দেখলেই ভাবিস না সেটা খাবার উপযোগী। এটা মাথাটা মনে রাখতে হবে এদের কথাটা। তাহলে পরিষ্কার পানীয় জল কিভাবে পাবো ডাক্তারবাবু? স্বচ্ছ পানীয় জল পেতে গেলে ইউজ করতে হবে এলজির ওয়াটার পিউরিফায়ার। তাই? কি আছে ওয়াটার পিউরিফায়ারে? এই পিউরিফায়ারে আছে ওয়াটার ট্যাঙ্কটা স্টেনলেস স্টিলের, হাইলি পলিশ স্টেনলেস স্টিলের। শুধু তাই নয়, এটা এয়ার টাইট একটা কন্টেনার। আর এই ওয়াটার ট্যাঙ্কের ভিতরে রয়েছে একটা আলট্রা ভায়োলেট লাইট, যেটা 6 ঘন্টা অন্তর অন্তর 75 মিনিট করে এই যে জলটা স্টোরড ওয়াটারটাকে পরিষ্কার রাখে। আরও একটা জিনিস আছে সাংঘাতিক, সেটা হচ্ছিল এদের কোনো ম্যানুয়াল সার্ভিস হয় না। এদের যে সার্ভিসটা হয় তাদেরকে বলা হয় ডিজিটাল স্টেরিলাইজেশন কেয়ার। মানে হচ্ছে হলো, লোক এসে যন্ত্র লাগিয়ে দেবে, ভিতরের পাইপ এবং সমস্ত কিছু এরা ওই দিয়ে পরিষ্কার করে ফেলে। বুঝতে পারলি? হ্যাঁ, পুরো জলের মতো কি। বিশুদ্ধ পানীয় জল আমরা কি করে পেতে পারি? এবার একদম বিশুদ্ধ জল যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। খাবেন, বমি করবেন। বিজ্ঞান এত কিছু বানিয়ে ফেললো, রকেট বানিয়ে ফেলছে, জল বানাতে পারছে না কেন? কিন্তু ওই জলটা যে বানাবে, ওই অ্যামাউন্টটা তৈরি করা, ওই গ্রামকে যে খাওয়াবেন, ওই অ্যামাউন্টটা তৈরি করা মানে খুব ডিফিকাল্ট। তো এই পুকুরের জল থেকে কি কি রোগ হতে পারে? পুকুরের জলে স্নানের একটা খুব কমন রোগ দেখতে পাই হচ্ছে কানের ইনফেকশন। কেমন পাত্রে জল রাখা উচিত? বেটার স্টেনলেস স্টিলে আজকাল প্রচুর বটলস পাওয়া যায়, এখন উঠেছে, সেগুলোতে রাখাটা অলওয়েজ বেটার, প্লাস্টিকের থেকে রাখা। এই জমা জলগুলো থেকে কি কি অসুখ আমাদের হতে পারে? মেনলি যেটা ভয়ের এই মুহূর্তে হচ্ছে আপনার ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। একটা আরো কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখে নেব? জলের ট্যাঙ্ক যেটা দিচ্ছে সেটা যদি প্লাস্টিকে যদি স্টিল দেয়। এই আর্সেনিক রোগটা কি? ওটা গায়ে কেমন স্পট এসে যাবে, নেল চেঞ্জেস হয়ে যায়, চুল উঠতে শুরু করে, কোনো জায়গাতে কিছু হয়তো আলসারেশন হলো, যেটা ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো এই জলে কি ইমপিউরিটিস থাকে? ব্যাকটেরিয়া হতে পারে, কোনো প্যারাসাইট হতে পারে, ভাইরাস ঢুকতে পারে, হেপাটাইটিস এ, ই এখন কিন্তু হচ্ছে, বর্ষাকালে বেশ হয় এগুলো। পাহাড়ের জল, ওই জলে কি কি মিনারেলস থাকে? পাথরের মধ্যে পিওরলি মিনারেলসই থাকে। এবার সেইগুলো কি হয়, যেমন ওই পাত্রের মধ্যে জল রাখলে যেমন মিনারেল ঢোকে, সেই সিমিলারলি ওটাও ঢোকে। এই অ্যালকালাইন ওয়াটারটা কি? এবার অ্যালকালাইন ওয়াটার খেলে যে কোনো লাভ আছে সেটা কিন্তু আমাদের সায়েন্স কোথাও বলেনি। দোকান থেকে যে বোতলটা কিনছি সেটা প্লাস্টিকের, তো এটা কতটা ক্ষতি করে দেহের জন্য? ওখানে একটা এক্সপায়ারি ডেট থাকে। ওটা কিসের বলুন তো? বোতলটা? ওটা কিন্তু জলের নয়। বর্ষায় পরবর্তী যে পানীয় জলবাহিত রোগগুলো হয় সেটার ব্যাপারে একটু বলুন। খবরের কাগজে দেখবেন কেরালাতে প্রচুর হচ্ছে, ব্রেন ইটিং অ্যামিবা বলে ওটাকে, সেইটা কিন্তু আরো ডেঞ্জারাস। এইচআইভি হলে মৃত্যু অবধারিত। এখন কি এইচআইভি কিউরেবল? যেমন সুগার প্রেশার, ইট ইজ নট কিউরেবল বাট ট্রিটেবল। এই জমা জল যাতে না জমে আমাদের কি কি করণীয়? এখনো কিন্তু ফ্রিজের তলায় জল জমে, মানে আমাদের বাড়িতেই আমরা মশার চাষ করছি। কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে জল এবং বিয়ারের দাম এক কেন? নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আজকে ইনজেকশনের আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির, এবং এই পর্বে আমরা কথা বলবো যেটা ছাড়া আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না, এবং আমাদের দেহের ম্যাক্সিমামটা জুড়েই সেই পদার্থটি রয়েছে, মানে যেটাকে আমরা জীবন বলে থাকি। ঠিক, জল 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 জল, জলই জীবন, জীবনই জল। তো আজকে জল নিয়ে আলোচনা করব। জল কতটা দরকারি এই পৃথিবীতে, জল কতটা দরকারি এই শরীরের জন্য, জল কতটা দরকারি, এবং এই জল থেকে ভালো দিকটা আর জলের কি বাজে দিকটা, মানে বাজে দিক না আমরাই করি আর কি, সেই সব জিনিস নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর সায়ন ঘোষ, সরি ডক্টর সায়ন চক্রবর্তী। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার নেমসেক।
কেন আমরা বললাম শুরু করলাম জলই জীবন দিয়ে, তো জীবন কেড়ে নিতে পারে এরকম জলের ইনফেকশন যে কোনো জিনিস থেকেই হতে পারে। যেমন জল, অবভিয়াসলি জল নিয়ে আমরা কথা বলছি, অনেক রকম রোগ জলের থ্রু দিয়ে আমাদের শরীরে ঢোকে। জল যেমন শরীরে ঢুকছে, সেরকম কোনো একটা জীবাণু সেই জলের মাধ্যম দিয়ে আমাদের শরীরে ঢুকছে আর কি। অনেক রকম রোগ সেটা হতে পারে, এবং জল না ঢুকেও কিন্তু ইনফেকশন ঢুকতে পারে। খুব কমনলি সেটা হয়, জল জমছে, বৃষ্টি হচ্ছে, সেখানে মশা জমছে, ডেঙ্গি ম্যালেরিয়া হচ্ছে, ঠিক আছে, ডাইরেক্টলি জল কিন্তু এলো না, কিন্তু জল এখানে ইনভলভ হয়ে গেল। আর জল আমাদের শরীরে কন্ট্যাক্ট, সে জল খেয়ে হোক, গায়ে লেগে হোক, ইনফেকশন হতে পারে। আচ্ছা, শুরুতে একটু সহজভাবে বুঝি যে পানীয় জলের ব্যাপারে আমরা কতটা জল খাবো। আর মানে এক হচ্ছে ডেফিসিয়েন্সি, যে কম খেলে কি হবে, আর একটা হচ্ছে ধরে নিন প্রচুর জল খেলাম, 8 লিটার, 9 লিটার, 13 নম্বর ট্যাঙ্ক, 14 নম্বর ট্যাঙ্ক, তো পুরোটা খেয়ে নিলাম, তাহলে কি হতে পারে? মানে দুটো দিকই। জল যেটা নর্মালি খাওয়া উচিত, মোস্টলি একটা অ্যাভারেজ বললে অ্যারাউন্ড 3 লিটারের কাছাকাছি, ঠিক আছে, সেটা 2.5 থেকে 4 ধরুন, যে মোটামুটি ওই রেঞ্জে খাওয়া উচিত। যদি কম খান, অনেকেই বেশিরভাগ সময় দেখা যায় জল কম খান, কাজে ব্যস্ত, জল খাওয়ার সময় নেই, ব্যাগে জল থাকা সত্ত্বেও মনে নেই, হতেই পারে। এবার তাদের কি হয়, মোস্টলি যে হয়, কিডনিতে স্টোন হয়, সব থেকে কমন এটা। এবং জল কম খেলে কি হয়, শরীরের মধ্যে ডিহাইড্রেশন হচ্ছে, একটা এনার্জি কম, উইকনেস, এসবগুলো পারসিস্টেন্ট থাকে আর কি। যাদেরকে আমি দেখি, যারা আমাদের কাছে আসে, আমরা একটা কথাই জিজ্ঞেস, জল কতটা খান? বলে ভালোই তো খাই, এরকম বলে। ভালোই মানে কত? 1 লিটার। বলে 1 লিটারটাকে ভালো বলবেন না, বলুন আমি 1 লিটার খাই। ভালোটা হচ্ছে যখন আপনি 3 লিটার খাবেন। এবার তখন কি, জল কম খাচ্ছে, কিডনি থেকে তো আমাদের শরীরে দূষণ যে জিনিসগুলো সেগুলো তো বেরোতে পারছে না, শরীরের মধ্যে থাকছে, এবং জল কমের জন্য কিডনিতে স্টোন হচ্ছে, খুব কমনলি এটা পাওয়া যায়। আর যেটা বললেন জল বেশি খেলে কি হবে, 10-12 লিটার। আরো কম, ওটা আমি মজা করে বললাম। হ্যাঁ, আমি বলছি না, ধরে নিন আছে এরকম লোক আছে, তারা বলে যে আমি প্রচুর জল খাই। এবার প্রচুর মানে কত? সে বলে 8-10 লিটার তো হয়েই যায়। এবার 8-10 লিটার জল মানে সারাদিন জল খাচ্ছেন, বাথরুমে থাকছে আর কি। এবার খুব রেয়ারলি দেখা যায় যদি কিডনি ফাংশনে কিছু গন্ডগোল থাকে, নর্মালি কিডনিকে যত জল দেবেন নর্মালি বার করে দেয়। যদি না বার করতে পারে, জলটা শরীরে জমবে মানে ডিফারেন্ট জায়গা, পা ফুলছে, বুকে জল জমছে, পেটে জল জমছে, আর সব থেকে খারাপ যদি ব্রেনে জলটা আটকে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় সেরিব্রাল ইডিমা বলি। এরকমও দেখা গেছে যে সে কোনো কারণে সেটা মানে শরীরে কোনো রোগ আছে যে উনি জল খেতেই থাকছেন আর কি, সেটাও হয় সেরকম টাইপের। তো সেটার জন্য এগুলো হতে পারে, বাট সেটা খুব রেয়ার, নর্মালি লোকে জল কমই খায় আর কি। মানে কিডনিকে এত জল খাচ্ছে, কিডনি বেরিয়ে এসে গলা টিপে ধরে। হ্যাঁ, কিডনি মানে বলছে এত কাজ আমি আর করাচ্ছিস পারবো কেন? না, হ্যাঁ। কিডনি স্ট্রাইক করে দিয়েছে, একদম। সম্ভব না। বিশুদ্ধ পানীয় জল আমরা কি করে পেতে পারি? এখন তো ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে। আগে ধরুন, অনেক আগে যেটা হতো, ধরুন ক্যান্ডেল ফিল্টার ইউজ হতো অনেক সময়, যেটা আপনাদের হ্যান্ড পাম্প ছিল আগে, এখনও গ্রামে গঞ্জে চলে। হ্যান্ড পাম্পের জলটা কিন্তু বিশুদ্ধ হিসাবেই ধরা হয়, বিকজ ওটা রেইন ওয়াটারটা, বৃষ্টির জল পড়ে ন্যাচারালভাবে পিউরিফাই হয়, মাটির তলা দিয়ে গিয়ে, পাথরের মধ্যে দিয়ে গিয়ে মাটিতে যাচ্ছে, এবং ওই জলটা আমরা সবাই কখনো কখনো খেয়েছি, মানে ডাইরেক্টলি পাম্প থেকে নিয়ে ডাইরেক্টলি খেয়েছি, ঠান্ডা জল সুন্দর খেতে, তো অসুবিধা ছিল না। এখন সেটা সব জায়গায় পাওয়া যায় না, জলের ওয়াটার লেভেল কমে যাচ্ছে, অসুবিধা আর কি। তো আগে ফিল্টার ইউজ হতো, আগে ফিটকিরিও দিত অনেকে, ফিটকিরি দিয়ে ডাস্ট যারা পার্টিকেলস পড়ে গেল উপরে জলটা তুলে নেওয়া হলো। তাছাড়া ছিল বয়েলিংটা কিন্তু এখনও প্রচুর জায়গায় ইউজ হয়, বাচ্চাদের তো এখনও যত বড় বাড়ি হোক না কেন বয়েল করে জল খাওয়ায়, তো সেটা একটা বিশুদ্ধ। ডাক্তারবাবু যদি একটু বলেন কতক্ষণ জলটা বয়েল করে খাওয়া উচিত? মোটামুটি হিট করে, যে বয়েলিং পয়েন্ট যখন রিচ করছে, জলটা বয়েল করছে, মোটামুটি 15-20 মিনিট যেন ভালোভাবে বয়েল হয়, এটা দরকার। আর আরও ইজি এখন হয়ে গেছে, সবার বাড়িতে এখন ওয়াটার পিউরিফায়ার আছে, এবং ওয়াটার পিউরিফায়ারটা মোস্টলি রিভার্স অসমোসিস, যেটা আমরা আরও বলি, আরওটা হচ্ছে সবার বাড়িতেই মোটামুটি এসে গেছে আর কি। হয়তো গ্রামে গঞ্জে সব জায়গায় নেই, কিন্তু বেশিরভাগ জায়গাতে একটা ওয়াটার পিউরিফায়ার, এলজি কিছু একটা সবার বাড়িতেই কিন্তু আছে। সেই জলটা সত্যি বিশুদ্ধ জল, এবং ওই জলটা ডেফিনেটলি আমরা ইজিলি খেতে পারি। যখন ওয়াটার পিউরিফায়ারের কথাই এলো, মানে আরবান সেক্টরে তো আমরা সবসময় দেখতে পাই না, খুবই কমন প্রত্যেক বাড়িতে। তো এই ওয়াটার পিউরিফায়ারের আমরা দেখেছি যে জলটা স্টোর করা থাকে, মানে শুদ্ধ জলটাকে একটা জায়গায় স্টোর করা থাকে, তারপরে যখন দরকার পড়ে তখন আমরা বের করি। তো এই স্টোরেজের জায়গায় ধরুন কেউ প্লাস্টিকের স্টোরেজ ইউজ করছে, বা ধরুন কেউ সেখানে স্টেনলেস স্টিলের স্টোরেজ ইউজ করছে, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই। মানে নর্মালি যেটা বলা হয় যে ওই ওয়াটার পিউরিফায়ারের মধ্যে স্টোরেজ না করাটাই বেটার। জলটা রেডি হয়ে গেলে আপনি নিয়ে নিন, নিজের বটলে ভরে রেখে দিন। এবার যদি বেশিরভাগ লোকে স্টোর করি রাখে ওখানে, এবার যদি ওটা স্টেনলেস স্টিল হয় তাহলে তো খুবই ভালো,
বিকজ প্লাস্টিকটা আমরা সবাই বলছি একটু অ্যাভয়েড করুন, মানে এতদিন ধরে আমরা এত প্লাস্টিকে এক্সপোজড হয়েছি, তো এটা যদি কেউ আমাদেরকে স্টেনলেস স্টিলের যদি স্টোরেজ ট্যাঙ্কটা দেয় তাহলে ডেফিনেটলি এটা আরো বেটার। অ্যান্ড হোয়াট অ্যাবাউট কপারের ক্ষেত্রেও দেখেছি মানুষের প্রচন্ড আগ্রহ রয়েছে, হ্যাঁ, যে কপার পাত্রের যদি থাকে বা কপারের এ থাকে। তাহলে একটু হিস্ট্রিতে চলে যাই, হ্যাঁ, ঠিক আছে। কপারের ব্যাপারটা হচ্ছে, আগে আমাদের না একটা রোগ হতো বাচ্চাদের, সেটা হচ্ছে ইন্ডিয়ান চাইল্ডহুড সিরোসিস। এটা আমরা না বইতে পড়েছি, খুব একটা চোখে দেখিনি, হয়তো কয়েকটা কেস আমি আমার একদম প্রথম দিকে দেখে। মানে কি হয় ওটাতে? ওটাতে যেটা হয়, এবার আগে এক সময় হচ্ছে জল রাখা হতো কপারের পাত্রে। আগে হচ্ছে স্টিল বা প্লাস্টিক এগুলো ছিল না, আগে হচ্ছে কপারের পাত্রতে জল রাখা হতো। এবার কপার এমন একটা মেটেরিয়াল, সেটাতে যদি আপনি জল রাখেন বা খাবার রাখেন, কপারের মলিকিউল কিন্তু সেটার মধ্যে ঢুকবেই, আসবেই, ওটা মানে ওখান থেকে বেরিয়ে আসবে, যেটা নর্মালি স্টেনলেস স্টিলের মলিকিউল কিন্তু ঢোকে না, প্লাস্টিক ঢোকে, ঠিক আছে। এবার সেই কপারের ওই জলের মধ্যে কপার বেড়ে গেল, আপনি জল খাচ্ছেন, কপার শরীরে ঢুকছে, সার্টেন অ্যামাউন্ট অফ কপার একটু শরীরের জন্য দরকার, সেটা আপনি নর্মালি খাবার থেকেও এসে যায়, বা নর্মাল জল খাচ্ছেন তার মধ্যে বা অল্প একটা একটু কপার বটল রাখলেন, মাঝে মাঝে খেলেন, মোটামুটি এসে যায় তাতে। কিন্তু যদি আপনি পুরোটাই কপার বেসড যদি ওয়াটার স্টোর করেন, তাহলে কিন্তু শরীরে কপার অনেক বেড়ে যাবে, যেটা আগে হতো। তাতে কিন্তু লিভার কিডনি খারাপ হয়। নর্মালি কি বলে, যদি আপনি কপারের চান, সাপোজ কপার নিয়ে এত কথা হচ্ছে, তো লোকে বলে যে আপনি 1 গ্লাস জল কপারের মধ্যে এটা রেখে দিন, সকালে উঠে আপনি খেলেন, তো যা কপার আপনার দরকার আপনি পেয়ে গেলেন। কিন্তু যদি পুরোটাই কপার বেসড করেন, তাহলে কিন্তু একটা চান্স আছে যে এই গন্ডগোলটা হওয়ার, আবার হিস্ট্রি রিপিট করতে পারে। মানে আমরা নর্মালি কেউ বলি না যে কপার ইউজ করুন, এখন প্রচুর চলছে আর কি, যে কপারের পাত্র ইউজ করুন, এবং ওটাই মার্কেটিং গিমিক হয়ে গেছে বিভিন্ন Marketing, ওয়াটার হ্যাঁ, পিউরিফায়ারের, হ্যাঁ। যে কপার আমরা স্টোরেজ দিচ্ছি। কপার স্টোরেজ থেকে আমি বলবো স্টেনলেস স্টিল স্টোরেজ অনেক বেটার হবে। স্টেনলেস স্টিল ইজ অলওয়েজ বেটার। আপনি জলের বোতল ইউজ করুন, বা আপনি স্টোরেজ ট্যাঙ্ক যেটা ওয়াটার পিউরিফায়ার সঙ্গে আছে, প্রেফারেবলি স্টেনলেস স্টিল, বিকজ কপারটা নিয়ে একটা ইস্যু আছে যেটা আমরা আগে ফেস করতাম, আগে ওটা কাম ব্যাক করতে পারে। একটা ওয়াটার পিউরিফায়ার থেকে আমি ফ্রেশ জল নিলাম, এবার আমরা নিয়েই তো খাচ্ছি না, আমরা এটা স্টোর করি, করতেই হবে। কেমন পাত্রে জল রাখা উচিত? বেটার স্টেনলেস স্টিলে আজকাল প্রচুর বটলস পাওয়া যায়, এখন উঠেছে, সেগুলোতে রাখাটা অলওয়েজ বেটার প্লাস্টিকের থেকে রাদার। গ্লাস, কাঁচের বোতলে আপনি রাখতে পারেন, যদি ওটা মেনটেন করা যায়, অবভিয়াসলি ভেঙে যাওয়ার হাতে পায়ে লক্ষ্মী যাদের হাতে পায়ে মানে লেগে গেল আর কি ভেঙে, যদি মেনটেন করা যায় সেটা রাখতে পারেন। গ্লাস ইজ ইনার। এটা খুব ভালো একটা জিনিস বললো যে কোথায় রাখতে পারি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পারি যে প্লাস্টিকের বটল, ম্যাক্সিমাম তাই হয়। সেই বটলেই আমরা রেখে জল খাচ্ছি, অথবা দোকান থেকে যে বোতলটা কিনছি সেটা প্লাস্টিকের। তো এটা কতটা ক্ষতি করে দেহের জন্য? এবার এটা যে একটা জিনিস বলি, যে আপনি দেখবেন যে বোতলটা আমরা কিনছি প্লাস্টিক, তো প্লাস্টিক ছাড়া তো উপায় নেই, ওখানে তো আর মেটাল দিতে পারবে না, ওখানে একটা এক্সপায়ারি ডেট থাকে। ওটা কিসের বলুন তো? বোতলটার। ওটা কিন্তু জলের নয়। আমরা কি করি, একটা 1 লিটার কিনলাম, ট্রেনে যাচ্ছি, রেল নির, আমার খুব ভালো লাগতো বোতলটা, আমি রেখে দিতাম, দিনের পর দিন চলছে, কিন্তু কি হয়, এক্সপায়ারি ডেটটা পেরিয়ে গেলে ওটা ফেলে দিতে হয়, ওটা রাখা উচিত না, বিকজ প্লাস্টিকগুলো বেরোতে থাকে, সেইটা যখন শরীরে যাচ্ছে ওর যে কি ক্ষতি করছে সেটা আমরা 30-40 বছর পরে গিয়ে জানতে পারবো। তো দরকার নেই সেটা করার, বেটার হচ্ছে আপনার নিজের একটা স্টিলের বোতল মেনটেন করুন। আর আপনাকে জল কিনে খেতেই হবে, জলটা খাবেন, বোতলটা ক্রাশ করে ফেলে দেবেন, ওটা লেখাও থাকে, লেখাও থাকে ক্রাশ ইমিডিয়েটলি আফটার ইউজ। একদম। আপনি ঘুরতে বেড়াতে যাচ্ছেন, সবসময় তো আর ক্যারি করতে পারবেন না, আপনাকে জল কিনতেই হবে, কিনবেন, খাবেন, ফেলে দেবেন, হয়ে গেল। আর এবার আরো ট্র্যাডিশনাল জায়গায় চলে যাই আমরা, আবারও পুরোনো দিনে ফিরে যাই, মাটির কলসিতে জল। মাটির কলসি, আগেন ওটা বেশ ভালো জিনিস, ওটা কিন্তু যদি ভালো করে পরিষ্কার করে আপনি রাখলেন, মেনটেন করলেন, জলটাও ঠান্ডা হলো, এবং ওটা মাটি অবভিয়াসলি, তো সেটাতে কোনো অসুবিধা নেই। প্লাস মেন প্রবলেমটা হচ্ছে জলটাকে তোলা। নর্মালি অনেক সময় কি হয়, একটা গ্লাসটা ডুবিয়ে হাতটাও ডুবছে জলের মধ্যে, তুলে খাওয়া হচ্ছে না, আদা ঢেলে নিন, বা হচ্ছে লম্বা এখনো পাওয়া যায়, একটা গ্লাস, একটা লম্বা স্টিক থাকে, ওই স্টিকটা ডুবিয়ে জলটা নিলেন, দিয়ে নিলেন আর কি, সেইটাকে মেনটেন করতে হবে। তো এমনি যে জল আমরা খাই বা জল দিয়ে স্নান করছি, যাই সব সময় ইউজে আসছে, হাত ধুচ্ছি, তো এই জলে কি ইমপিউরিটিস থাকে? জলে দেখুন অনেক রকম ইমপিউরিটিস থাকতে পারে। একটা ধরুন মাটি, জল মাটি একসঙ্গেই সবসময় হচ্ছে, তো মাটি, এবার মাটির সঙ্গে ইমপিউরিটিস নানা রকম অ্যাড হয়। এবার তার মধ্যে কিছু হয় হচ্ছে ইনফেকশিয়াস, কিছু নন ইনফেকশিয়াস। নন ইনফেকশিয়াস তো আগে বলি, নন ইনফেকশিয়াস মানে হেভি মেটালস থাকতে পারে, যেমন আর্সেনিক, মার্কারি, লেড, এগুলো হচ্ছে একসময় আগে থাকতো। এখন যা জল আমরা ইউজ করি, সেটা ধরুন গ্রামেগঞ্জে হোক বা আমাদের শহরে হোক, মোস্টলি এই ইমপিউরিটিসগুলোর ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট স্টাডি করেছে, যে কোন জায়গাকার জলের মধ্যে এটা পাওয়া গেছে, তো ওই জলটা খাওয়া যাবে না।
সেটা অলরেডি মানে আগে আমাদের আর্সেনিক নিয়ে খুব ঝামেলা ছিল, খুব মানে মানে রোজ হেডলাইন রোজ হেডলাইন আর কি। এবং ওটা ধরুন কলকাতার এই সত্তরে এলাকা বা ধরুন কিছু কিছু স্পেসিফিক স্পটস ছিল যেখানে খুব অসুবিধা হতো। আমরা পেশেন্টও পেতাম আগে অনেক রকম, স্কিন ক্যান্সার হতো, স্কিনে নানা রকম রোগ হতো, তো অনেক রকম অসুবিধা ছিল। সেটা কিন্তু অনেক কমে গেছে, গভর্নমেন্ট খুব ভালো কাজ করে ওই জায়গাগুলোকে নোটিফাই করে সেখানে জলগুলোকে হচ্ছে ওরা দেখেছে যে এইগুলো ইউজ করা যাবে না। তাই জন্য হেভি মেটাল পয়জনিং জল থেকে সেটা আমরা চট করে এখন পাচ্ছি না, ওরা থাকছে ইনফেকশিয়াস, খুব কমনলি পাই। এবার জল যেটা আমরা খাচ্ছি সেটা দিয়ে মোস্টলি ডায়রিয়াজেনিক যে জীবাণুগুলো সেইগুলো হচ্ছে, তার সঙ্গে মানে ডায়রিয়া আর কি, জল খেয়েছেন খারাপ ডায়রিয়া হচ্ছে, সেটাতে ব্যাকটেরিয়া হতে পারে, কোনো প্যারাসাইট হতে পারে, সেই জল থেকে আপনার হতে পারে হেপাটাইটিস, ভাইরাস ঢুকতে পারে, হেপাটাইটিস এ ই এখন কিন্তু হচ্ছে, বর্ষাকালে বেশ হয় এগুলো। টাইফয়েড প্রচুর হচ্ছে এখন, বর্ষাকাল প্রচুর টাইফয়েড আমরা পাচ্ছি ওই জল থেকে আর কি। তো এই মোস্টলি এই রোগগুলো জল খেলে, এই রোগগুলো মানে এই পলিউটেড ওয়াটার খেলে এগুলো হতে পারে। এখন যদিও এই রোগটা হয় না, কিন্তু আমার ছোটোবেলা থেকেই সমস্ত নিউজ হেডলাইনে, খবরের চ্যানেলে দেখে দেখে এই রোগটার ব্যাপারে আমার খুব জানার ইচ্ছে ছিল। আপনাকে পেয়েছি যখন, আজকে খুব সহজে জানবো এই আর্সেনিক রোগটা কি। এত শুনেছি, হ্যাঁ এখন হয় না, রিল্যাক্স, কিন্তু একটু জানি। আর্সেনিক তো বেসিক্যালি একটা হেভি মেটাল, ঠিক আছে, আমরা পিরিয়ডিক টেবিলে পড়েছি ছোটবেলায় আর কি, কেমিস্ট্রি বইতে, তো সেটা নিয়ে তখন অতটা ইন্টারেস্ট হয়নি। সংকেত কি এটা? এস, আর্সেনিক, এস, ওকে এস, ঠিক আছে। তো সেইটা হচ্ছে তখন পড়েছিলাম, তখন অত বুঝিনি, পড়ে নিয়েছি। এবার আর্সেনিক যখন জলের মধ্যে বেশি আর কেউ জলটা খাচ্ছে, তখন কি শরীরের মধ্যে আর্সেনিক জমতে থাকে, চট করে কিডনি আর্সেনিক বা হেভি মেটালসগুলো বার করতে পারে না। এবার শরীরে জমলে মোস্টলি আর্সেনিকটা জমে হচ্ছে স্কিন এবং স্কিন স্ট্রাকচার সারফেসে, মানে স্কিন, নেলস, ঠিক আছে, হেয়ার, এসব জায়গাতে আর্সেনিকগুলো জমে। যদি আমাদের কোনো জায়গায় টেস্ট করতে হয় তখন নর্মালি হেয়ার থেকে ক্লিপিং করে বা নেল ক্লিপিং নিয়ে সেখান থেকে আর্সেনিক টেস্ট করতে হয়। যেটা হয় সেটা হচ্ছে স্কিন কালার চেঞ্জ হয়, স্পট স্পট এসে যায়, গোটা গায়ে কেমন স্পট 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 এসে যাবে, নেল চেঞ্জেস হয়ে যায়, চুল উঠতে শুরু করে, ঠিক আছে। এবার চুলের বা কোনো জায়গাতে কিছু হয়তো আলসারেশন হলো, যেটা ক্যান্সার ডেভেলপ করতে পারে, মানে এতটাই খারাপ। ভেতরে ইন্টারনাল অর্গানসেও আস্তে আস্তে জমতে এগুলো শুরু করে, কিডনি খারাপ হচ্ছে, কিছু সময় ব্রেনেও ওটা গিয়ে জমছে, তো অনেক রকম আছে আর কি, মানে পুরো গোটা শরীরের মধ্যে আর্সেনিক এভাবে জমতে থাকে। আমার একটা জিনিস জানার ভীষণ ইচ্ছে, পৃথিবীর বহু দেশ এরকম আছে যারা পানীয় জল যে কোনো জায়গা থেকে, মানে আপনি স্নান করতে করতেও জল খেতে পারেন, আপনি আপনার বেসিন থেকে খুলেও জল খেতে পারেন। তো ভারতবর্ষে এই জিনিস কি কখনো আসবে বা আসার জন্য কোনো পরিকল্পনা চলছে? ওদের বেসিক্যালি মানে জলের যে স্ট্যান্ডার্ডসগুলো প্রচণ্ড হাই, ওদের সবসময় হচ্ছে ওই পিপিএম চেক করা, টিডিএস চেক করা, এগুলো প্রচুর ওরা করে। এবং ওদের আরেকটা ভালো হচ্ছে স্টোরেজ ফেসিলিটিটা খুব সুন্দর, ওদের রেগুলার ক্লিনিং হয়, এই হয়। তো আপনি যেখানে যাবেন ডাইরেক্টলি কল থেকে জল খাবেন, মানে ভাবাই যায় না স্নান করতে করতে লোকে জল খেতে পারে। সেটা তো এটা তো আশ্চর্য জিনিস, জল খেতে খেতে স্নান করে, জল খেতে খেতে স্নান করছে। হ্যাঁ, সেটা হতেই পারে আর কি, মানে সেটা ওখানে রেগুলারলি হয়। আমাদের শহরে কলকাতার কথা যদি বলি, তাহলে ধরুন টালার জল কিন্তু এই স্ট্যান্ডার্ডসটা মোটামুটি মেনটেন করে। মানে আপনি দেখবেন রাস্তায় কল আছে, টালার জল আসছে, ডাইরেক্টলি লোকে কল থেকে জল কিন্তু খায়। প্রবলেমটা হয় স্টোরেজে, মানে আমাদের যে সোসাইটি বা যেখানে ধরুন জলটা একটা ট্যাঙ্কে স্টোর হচ্ছে, বা ট্যাঙ্কটা কতটা ক্লিন হচ্ছে, ওইটাই মেন প্রবলেম আর কি। এমনিও যে কল থেকে ডাইরেক্ট জল পড়ছে সেটা কিন্তু খাওয়া যেতেই পারে, কিন্তু ওই স্টোরেজটা নিয়ে একটা ইস্যু আছে। তো অ্যাটলিস্ট ওই আমি টালার জল এবারে বলতে পারি। আর আপনি যদি স্নান করে খাওয়ার সময় বলেন, তাহলে আপনি যদি হ্যান্ড পাম্প ইউজ করছেন, সেটা স্নান করতে করতে আপনি খেতে পারেন। একদম সানি দেওয়ালের মতন আবার উপড়ে ফেলবেন না, একদম উপড়ে ফেললে মুশকিল আছে। আবার কিছু এমন জল আছে যেগুলো খেলে আপনি নিজেই স্নান করে ফেলবেন, মনে মনে স্নান করছেন। ঠিক আছে। আচ্ছা, আপনি টালার জলের কথা বললেন, কিন্তু উত্তর কলকাতায় গেলে বা মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে গঙ্গার জল আসে পাইপে করে, সেখানে সব সেক্সি কাকুরা চান করেন, পুরো দারুণ লাগে দেখতে। এবার ওই যে গঙ্গার জলটা ফ্রিতে আসছে এবং এই যে আমাদের সেক্সি কাকুরা স্নান করছেন, হ্যাঁ, সেটা কতটা ঠিকঠাক জলে তারা স্নান করছেন? ওটা তো বেসিক্যালি গঙ্গা স্নানই হচ্ছে আর কি। তো গঙ্গা স্নান আমরা সবাই কখনো কখনো করে থাকি, বলে এত পাপ করছি তো সব ধুতে হবে, তো ওনাদের রেগুলারই গঙ্গা স্নানে পাপ দেওয়া হয়ে যাচ্ছে আর কি। তো ওটা গঙ্গা স্নান হিসাবে ধরুন, ওটাকে নর্মাল স্নান হিসাবে আর না ধরলেও চলবে আর কি। আমরা ধর্মীয় ব্যাপার যদি বাদ দিয়ে রাখি, বা বিশ্বাস বা ধর্ম যদি আমরা একদিকে রাখি আর একদিকে বিজ্ঞানকে রাখি, আমাদের গঙ্গার জল কতটা স্নানের জন্য উপযুক্ত? গঙ্গার জল স্নানের জন্য সেভাবে ডাইরেক্টলি বলা যায় না যে উপযুক্ত, কিন্তু নদী আমাদের আছে, নদী গঙ্গা আছে বলি কলকাতা বা আমরা সবাই আছি, নালে সভ্যতা নদীর পাড়েই গড়ে ওঠে, সভ্যতা চিরকালই সব জায়গাতে সভ্যতা নদীর পাড়েই গড়ে ওঠে, ও আছে বলি আমরা আছি, সত্যি কথা বলতে। এবার তার মধ্যে
স্নান যারা করছেন ঠিক আছে করছেন আর কি, মানে আমরা তো রেগুলারলি করতে পারবো না। আমরাও তো গঙ্গাকে স্নান করাই না। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যত- কেমিক্যালস দিয়ে, হ্যাঁ, আমাদের ওয়েস্ট দিয়ে, হ্যাঁ ওয়েস্ট দিয়ে বেসিক্যালি আমরাই পলিউট করছি ওটাকে, মানে মাটি পাটটা যদি বাদ দিই যেটা গঙ্গা নিজে নিয়ে আসছেন আর কি, কিন্তু বাকি যে নোংরা যে পার্টগুলো যাচ্ছে সেটা তো আমরাই দিচ্ছি। যারা ট্রেকিং করে তারা তো ওপরে যখন মানে হাই অল্টিটিউডে যেখানে জল আসছে সেখানে তো লোকে ঝর্ণার জল বা নদীর জল তুলেই খায়। ট্রেকিং এ তো আমি চিরকালই ঝর্ণার জলই তাই খেয়েছি। করতে হয়, Exactly. আপনি কত জল ক্যারি করবেন? ঠিক আছে, মানে যত নিচে আসবে তত নদীকে স্নান করানো হচ্ছে আর কি, আমরাই করাচ্ছি। তো গঙ্গা জল দিয়ে এটা মনে পড়লো, আমার একজন খুব কাছের একজন মানুষ আর কি, সে আমার পেশেন্ট আর কি, উনি ভুল করে গঙ্গা জল খেয়ে ফেলেছিল, ভুল করে, মানে আমি বললাম ভুলটা হলো কি করে, মানে গঙ্গা জল তো পরিষ্কার বোঝা যায় গঙ্গা জল, সামাও খেয়ে ফেলেছিলেন, তারপর ওনার ডায়রিয়া কমতে 10 দিন টাইম লেগেছিল। আমরা কিন্তু বারবার এটা বলার চেষ্টা করছি যে গঙ্গা পবিত্র, যে কোনো নদী, যে প্রকৃতি, যে কোনো জিনিস একেবারেই পবিত্র। এখানে অপবিত্রতা কিন্তু আমরাই ঢোকাই। অর্থাৎ গঙ্গা নদী যদি নর্মালি বয়ে চলতো, এই কারখানার ওয়েস্ট বা অন্যান্য বর্জ্য পদার্থ যদি না ফেলতাম, বা আমরা আমাদের বাড়ির নোংরা জিনিস, টয়লেট, এইগুলো না ফেলতাম, তাহলে গঙ্গা জল হয়তো সত্যিই আমরা খেতে পারতাম। যেরকম ঝর্ণার জলের কথা বলছি, একই ব্যাপার, আচ্ছা, এই হ্যাঁ। পাহাড়ের জল যে আমরা যখন ট্রেক করতে যাই, ডাক্তারবাবু বললেন, তো তখন ওই জলে কি কি মিনারেলস থাকে? ওই জলটা নর্মালি যেটা মানে পাথরের মধ্যে দিয়ে আসে আর কি, মানে ওই জলটা সবসময় দেখবেন যে মানে একদম মাটি ক্যারি করছে সেরকম না, যথেষ্ট বিশুদ্ধ হয়। ঝর্ণার জল পাথর বেয়ে বেয়ে আসে, পাথর ইজ অল মিনারেলস, হ্যাঁ, পাথরের মধ্যে পিওরলি মিনারেলসই থাকে। এবার সেইগুলো কি হয়, যেমন ওই পাত্রের মধ্যে জল রাখলে যেমন মিনারেল ঢোকে, সেই সিমিলারলি ওটাও ঢোকে, তো ওইটা বেশ মানে মিনারেলস থাকে তার মধ্যে আর কি। অনেক বোতলে বিক্রি হয়, মার্কেটিং হ্যাঁ, গিমিক, হিমালয়ান ওয়াটার, হিমালয়ান ওয়াটার, ঝর্ণার জল হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকের বোতলে আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা বেটার হবে যে ট্রেক করে গিয়ে ওখানে খেয়ে আসতে আর কি, সেটা বেটার হয় একদম ওই ন্যাচারাল। আমরা বললাম যে কোথা থেকে পিওর জল নিচ্ছেন, তার থেকে ইম্পর্টেন্ট কোথায় ধারণ করছেন জলটাকে, অর্থাৎ পাত্রটা কি। কারণ ওই যে ঝর্ণার জল যারা বিক্রি করছেন তারা কিন্তু প্লাস্টিকের পাত্রে বিক্রি করছেন, বলছে বিরাট কোহলি খায়। হ্যাঁ, বিরাট কোহলি খায় কিনা জানি না, কিন্তু মোটামুটি মার্কেটিং ওইভাবেই হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু অনেকের ওই ঝর্ণার জল খেয়ে আবার ওই হিল ডায়রিয়া হয়, অনেকে সহ্য করতে পারে না, এটাও কিন্তু আবার আছে। তা এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে কিন্তু। কিছুক্ষণ আগে ডাক্তারবাবু অনেকগুলো টার্ম বলছিলেন না, পিপিএম, টিডিএস। জলের ট্যাক্সকে কি টিডিএস বলে, মানে এই যে টিডিএস কেটে নেয় ওরকম কিছু ব্যাপার? হ্যাঁ, জলেরও ট্যাক্স আছে, বাট এইখানে টিডিএসটা হচ্ছে মানে ওটার কতটা অ্যামাউন্ট অফ মিনারেলস ওর মধ্যে আছে বেসিক্যালি। এবার আমরা একটু সহজে টিডিএসটা বুঝি। টিডিএস এর ফুল ফর্ম? টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে টোটাল ডিজলভড সলিডস, মানে সলিডস মানে কি, ওর মধ্যে মিনারেলস কত আছে। তো ওর একটা রেঞ্জ আছে, মোটামুটি যতদূর মনে পড়ছে 50 থেকে 150, এটা মোটামুটি মেনটেন করতে পারলে খুব ভালো। আপ টু 300 অবধি যাওয়া যায়, মানে অনেক সময় টিডিএস যদি না কমানো যায় কোনোভাবে, তো 300 অবধি অ্যালাউড, সেটা আমরা খেতে পারি জল, শরীরের জন্য ভালো। আর পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, সেটা হচ্ছে যতটা ইম্পিউরিটিজ অ্যালাউড ইন দ্যাট। এবার একদম বিশুদ্ধ জল যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, খাবেন বমি করবেন, বিকজ ওর মধ্যে কোনো মিনারেল কিচ্ছু নেই এবং ওটা আপনি খেতেই পারবেন না, সম্ভবই না। ওই জন্য কিছু ইম্পিউরিটিস থাকবে যেটা খুব কম, বডিতে কোনো ক্ষতি করবে না, সেই জিনিসটা যতটা মিনিমাম লেভেলে রাখা যায়। তাই যখনই আরও কিনবেন দেখে নেবেন যেন পিপিএম লেভেল কম থাকে অ্যান্ড টিডিএস লেভেল বেশি থাকে, তাই তো? একদম একটা রেঞ্জের মধ্যে একটা রেঞ্জের মধ্যে দেখে নেবেন যখনই আরও কিনবেন যে এই আরোর টিডিএস লেভেল কত, মানে যদি একটু হায়ার দিকে থাকে তাহলে বেটার, আর পিপিএম লেভেল যদি কম থাকে তাহলে বেটার। বিজ্ঞান এত উন্নতি করেছে, হ্যাঁ, আমরা সব কিছুই বানিয়ে ফেলতে পারছি, জল বানিয়ে ফেলতে পারছি না কেন ল্যাবরেটরিতে, এবং সেই জল খাওয়া যাচ্ছে না কেন? জল বানানোর দরকার কি আছে, এত জল আমাদের না, আমাদের চারিদিকে। তো মানে ওয়াটার লেভেল কমছে, আমরা তো অনেক গ্রামে দেখতে পাচ্ছি যেখানে খুব সাংঘাতিক অবস্থা, বিশেষ করে দক্ষিণ ভারতের প্রচুর গ্রামের আমাদের প্রত্যেক গরমকালে খবরে আসে যে প্রচণ্ড ওয়াটার ক্রাইসিস। পশ্চিম ভারতের ক্ষেত্রেও তাই, আমাদের এখানেও বেশ কিছু গ্রামে, বেশ কিছু অঞ্চলে সেম অবস্থা। তো এরকম একটা সিচুয়েশনে আমরা কেন মানে ল্যাবরেটরিতে জল বানিয়ে ফেলতে পারছি না? বিজ্ঞান এত কিছু বানিয়ে ফেললো, রকেট বানিয়ে ফেলছে, জল বানাতে পারছে না কেন? হ্যাঁ, জল বানাতে পারছে, ডিফারেন্ট রিয়াকশন থেকে জল বেরোয়, অবশ্যই জল বেরোয়, যে কোনো রিয়াকশন থেকে জল বেরোয়, কিন্তু ওই জলটাকে এতটা অ্যামাউন্টে বানাতে হবে, সেই রিয়াকশনটা করা একটু মুশকিল ডেফিনেটলি। এবার ধরুন হাইড্রোজেন গাড়ি আসছে, হাইড্রোজেন আর অক্সিজেন মিললেই তো জল, মানে ওই গাড়িগুলো জল ফেলতে ফেলতে যাবে রাস্তায় আর কি, ব্যাপারটা এরকম হবে। কিন্তু ওই জলটা যে বানাবে, ওই অ্যামাউন্টটা তৈরি করা, ওই গ্রামকে যে খাওয়াবেন, ওই অ্যামাউন্টটা তৈরি করা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে এত প্লান্ট হচ্ছে, এই হচ্ছে, ওই জলে প্লান্ট হয়ে যাবে, মানে নোংরা জলকে পরিষ্কার জল হিসাবে দেওয়া যেতে পারে আর কি। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছিল পৃথিবীতে প্রায় 97% ওয়াটার, যেটা সল্টি ওয়াটার, যেটা আমরা ইউজ করতে পারি না, অনলি 3% জল আমরা ইউজ করতে পারি। এই এত বিপুল সংখ্যক মানে জনগণ, এই এত পপুলেশন, এই 3% জল নিয়েই
চলছে। তো সুতরাং জল সংরক্ষণ খুব 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 দরকার। উনি যেটা বললেন সেটা সূত্র ধরেই বলবো যে আমরা এরকম কেন টেকনোলজি আবিষ্কার করতে পারছি না যেখানে সমুদ্রের জলকে আমরা পানীয় জলে কনভার্ট করতে পারবো, এরকম ফিল্টারেশন কেন তৈরি হচ্ছে না? তাহলে তো আমাদের ওয়াটার ক্রাইসিস মিটেই যায়। ওখানে তৈরি করতে হচ্ছে না, এত সমুদ্র রয়েছে, হ্যাঁ, যেটা ডাক্তারবাবু বলেন 97% আমরা ইউজ করতে পারছি না, সলভ হয়ে যায়। তো এরকম টেকনোলজি কেন আবিষ্কার হচ্ছে? এটা নিয়ে কাজ চলছে বেসিক্যালি, বিকজ মানে করা যাবে জিনিসটা, কিন্তু ওই আগেন এতটা ভলিউম লাগবে জিনিসটা, যে এত জল, কয়েক গ্যালন গ্যালন জলকে কনভার্ট করতে হবে ফ্রেশ ওয়াটারে, সেটার খরচা এতটাই বেশি হবে যে জলের দাম আপনার হচ্ছে মানে তেলের দামের থেকে, পেট্রোলের দামের থেকে বা ডিজেলের দাম থেকে বেশি হয়ে যাবে। ওই জন্য এটা সাস্টেন করছে না। এবার সেখানেও তো টেকনোলজি এমন আসবে যেখানে দামটা কমবে, সেখানে ইউজ করা যাবে। আচ্ছা ডাক্তার, ওই সুয়েজ ট্রিটমেন্ট, এই আমরা যা প্রতিদিন খাচ্ছি আর তারপরে যা ছাড়ছি সেগুলোই যাচ্ছে কোনো একটা জায়গায়, সেটাই আবার আমাদের পানীয় জল, মানে ওটা আবার ঠিক করছে সব যন্ত্রপাতি, সব মশলা ফসলা দিয়ে দিয়ে আবার সেটাই আমাদের পানীয় জল হিসেবে আমাদের বাড়িতে আসছে। তো এইটা সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, এরকম তো অনেক জায়গাতে শুরু হয়ে গেছে অলরেডি, যেখানে ধরুন নদী নেই আর কি, প্রচুর জল আমাদের ইউজ হচ্ছে, সেই জলটা সিওয়েজ হিসাবে যাচ্ছে। এবার জল তো আফটার অল ওটাকে যতটা পিউরিফাই করে আপনি আনতে পারবেন তত ওটা ড্রিঙ্কিং ওয়াটারের দিকে যাচ্ছে। এই জিনিসটা অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে, জাপান ওইদিকে ওরা অলরেডি করছে। এবং এখানে আমাদের যদি শহরে ধরেন, যদি এটা ইনডাইরেক্টলি কিন্তু হয় অনেক জায়গাতেই, ধরুন যেটা বড় ইন্ডাস্ট্রি হোক বা ধরুন কোনো সোসাইটি হোক, বাড়ি হোক, ওদের একটা সিওয়েজ ট্রিটমেন্ট থাকে, জলটা কোথাও তো ছাড়তেই হবে, ইভেনচুয়ালি সুয়েজ ট্রিটমেন্ট করে জলটা তো নদীতেই যাচ্ছে, নদী পলিউট করছি আমরা, সেই নদীর জলটা কিন্তু আমরা টানছি হচ্ছে জল খাওয়ার জন্য, যেটা আমাদের বাড়িতে আবার ঘুরে আসছে। তো ইনডাইরেক্টলি কিন্তু এটা হচ্ছে। একটু বড় লোকি জলের কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, এখন সবসময় শুনতে পাচ্ছি অ্যালকালাইন ওয়াটার, হ্যাঁ, সবাই খাচ্ছে না? হ্যাঁ, মানে এই পুরো বড় লোকি জলটা নিয়ে একটু বলুন। আমরা তো এমনি বিদেশে- চরনার মধ্যে করে জল খাওয়ার বিদেশি ইনস্টাগ্রাম জুড়ে খালি অ্যালকালাইন ওয়াটার সবাই প্রমোট করছে। এই অ্যালকালাইন ওয়াটারটা কি? অ্যালকালাইন কথাটা আগে বলি। নর্মালি যে জলটা হয় তার আমরা পিএইচ একটা দেখি, যে পিএইচটা জলের সেটা হচ্ছে নিউট্রাল পিএইচ। নিউট্রাল পিএইচ মানে 7। ছোটোবেলায় পিএইচ পেপার নিত, আমরা ডুবি ডুবি দেখতাম কোনটা কি আছে, তো জলের সবসময় 7ই আসতো, দ্যাট ইজ দ্য নিউট্রাল পিএইচ। এবার যদি পিএইচ বাড়ে 7 থেকে 8, 9 হয়, তাহলে ওটাকে অ্যালকালাইন বলে। যদি পিএইচ কমে 6, 5, 4 হয়, সেটাকে অ্যাসিডিক ওয়াটার বলা হয়। অ্যাসিডিক ওয়াটার মানে অ্যাজ ইন যেটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি বা যেটা স্পার্কলিং ওয়াটার হয়, সেটা হচ্ছে কম পিএইচ, এবং এটা বেশি পিএইচ হচ্ছে অ্যালকালাইন ওয়াটার। এবার অ্যালকালাইন ওয়াটার খেলে যে কোনো লাভ আছে সেটা কিন্তু আমাদের সায়েন্স কোথাও বলেনি। এটা সামহাও মার্কেটিং চলছে, লোকে খাচ্ছেন, কিন্তু সায়েন্স এটাও বলেন যে কোনো ক্ষতি আছে, বিকজ এটা এখন অবধি প্রুভেন নয়। এটা ধরুন স্টাডি চলছে, রিসার্চ চলছে, যারা খাচ্ছেন আর কি তাদের কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আমরা জানি না। লাভ যখন হচ্ছে না, তাহলে আপনি বেশি টাকা খরচা করে অ্যালকালাইন ওয়াটার কেন খাবেন? আপনি নর্মাল জলই খান, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, এবার স্পার্কলিং ওয়াটার নিয়ে একটা গল্প বলি, এর মজার গল্প। আমার একজন পেশেন্ট এসেছিলেন আর কি, উনি শুধু স্পার্কলিং ওয়াটার খেতেন, শুধু নর্মাল জল খেতেন না। এবার উনি থাকতেন বিদেশে, ওখানে স্পার্কলিং ওয়াটার পাওয়া যায়। এবার দেশে ফিরেছেন, দেশে ফিরে আমাদের দেশে তো স্পার্কলিং ওয়াটার পাওয়া যায় না, তো ওনাকে তো নর্মাল জল উনি খেতে পারেন না, ওনাকে ঢেকুর তুলতে হবে। এবার উনি খেতেন সোডা, সারাদিন রাত শুধু সোডা খাচ্ছেন। এসছেন এত বড় স্টোন কিডনিতে, কিডনি স্টোন, মানে ওই সোডা ওয়াটার খেয়ে খেয়ে ওনার কিডনিতে স্টোন হলো, এবং সেই স্টোনটা এতটাই বড় যে ওটা অপারেট করে বার করা যাচ্ছে না, এমন অবস্থা, তার সঙ্গে কিডনিতে ইনফেকশন হয়ে গেছে। তো সোডা ওয়াটার খেয়ে যদি কনস্ট্যান্টলি এটা হতে পারে, এবার অ্যালকালাইন ওয়াটার খেলেও কিন্তু চান্স আছে, আমি বলছি না যে হবেই, বিকজ আমরা জানি না সোডা ওয়াটার যে খেলেও যে এরকম হতে পারে, সেটা আমার অ্যাটলিস্ট এভাবে দেখা ছিল না, কিন্তু পিওরলি সোডা ওয়াটার খেয়ে এরকম হয়েছে। অ্যালকালাইন ওয়াটার খেয়ে জানি না, হতেও পারে না হতে পারে, কিন্তু তার কোনো হেলথ বেনিফিট আছে সেটা কিন্তু পাওয়া যায়। তার মানে যে ওয়াটার পিউরিফায়ারগুলো ন্যাচারাল পিএইচ মেনটেন করে সেগুলোই সবচেয়ে ভালো। বেস্ট নর্মাল জল যেটা আপনি খাচ্ছেন সেইটা মেনটেন করলেই হবে, ইমপিউরিটিসগুলো মিনিমাম আর মিনারেল যতটা রাখা যায়। আর ডাক্তারবাবু, জলের ব্যবসায় কি খুব লাভ? পাড়ায় পাড়ায় যেখানে দেখছি সবাই কোন একটা জল- plant কোন জলের করেছে। ব্যবসা? না না না, ওই যে ওই আরে এখন দেখবে ম্যাক্সিমাম পাড়ায় ওই সবাই সবাই সকালবেলা হলেই দেখি 5টা 6টা ড্রাম নিয়ে তারা বাড়ি বাড়ি চলে যাচ্ছে। এই জলের ব্যবসার এত মানে প্রসিদ্ধি কি করে, এত লাভ? বেসিক্যালি জলই জীবন, সোজা কথা। এবার জল ব্যবসা করা মানে জীবন দিচ্ছেন ওরা, তো একটা ভালো কাজ হচ্ছে সেটা। এবং মেন হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, সবার বাড়িতে তো পিউরিফায়ার ধরুন নেই, এবার বাড়িতে যে জলটা আসে সেটাতেও ধরুন ওই লেভেলে টিডিএস আর ওসব মেনটেন হচ্ছে না, তো ওই জন্য এই জলের ব্যবসাটা, মানে ধরুন ড্রাম, যেটা
অনেকে এখনো ওই কেএমসি এরিয়া থেকে জল ভরে ড্রাম, সাদা ড্রাম করে নিয়ে যাচ্ছে, সেটা দিচ্ছে। আর হচ্ছে বড় বড় যে ওই বিসলেরি বা যে কোনো কোম্পানির ড্রাম আর কি, সেটা বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো ড্রিঙ্কিং ওয়াটার যাতে ওই জীবাণুগুলো শরীরে না ঢোকে, সেটা সবাই কিন্তু মোটামুটি সচেতন যে না ভাই আমি মিনারেল ওয়াটার খাবো, ভালো জল খাবো। তো ওই জন্য জলের ব্যবসাটা খুব ভালো চলছে। আপনি যে কোনো দোকানে যান, কোল্ড ড্রিঙ্কের বেশি আজকাল কিন্তু জল থাকে, সবাই কিন্তু জল কিনে খাচ্ছে, নর্মাল জল খাচ্ছে না। আচ্ছা, একটা জিনিস, স্নান করার সময় তো মুখে কিছুটা জল যাবেই, খেয়েও ফেলে, তাহলে ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে স্নান করা যায় না? করা যায়, ড্রিঙ্কিং ব্যবসা ওয়াটার ভালো দিয়ে হবে, ব্যবসা ভালো হবে, ব্যবসাটা বাড়বে। হ্যাঁ, ব্যবসা বাড়বে। অ্যাকচুয়ালি আমার কিছু বন্ধু বান্ধবকে দেখেছিলাম যারা বাইরে থেকে এসছে, হয়তো ওখানে জলে অনেক বেশি আয়রন, তার ফলে চুল ওঠে বা অন্যান্য কিছু হচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখেছি তারা চুল ধোয়াটা মিনারেল ওয়াটার দিয়ে করছে বা কোনো পরিষ্কার জল দিয়ে, মানে পানীয় জল দিয়ে করছে, আর বাকি স্নানটা বডিতে তারা নর্মাল জল লাগাচ্ছে। সেটা হয়। মানে আমাদের এখানে যা ম্যাডামরা আছেন তারাও কিন্তু মানে চুল নিয়ে একটু সচেতন, তারা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার দিক। আর একটা হচ্ছে ডাক্তারবাবু, জলে আয়রন আমরা সবাই জানি, ঠিক বলেছি? যে এই যে আমার জলে প্রচুর আয়রন, আয়রনের ফলে কি কি ক্ষতি হয়, আর এই জলে আয়রন হলে আমরা বাঁচবো কি করে? স্নান তো করতেই হবে। জল আয়রন মোস্টলি স্কিনের ওপর এবং চুলের ওপর এফেক্টটা পড়ে আর কি, যে চুল উঠছে, এই অসুবিধাগুলো হয় আর কি। এমনি শরীরে আয়রন ঢুকলে ওটা মানে ডাইরেক্টলি অ্যাবজর্ব হয় না, যেমন অন্য হেভি মেটালগুলো অ্যাবজর্ব হয়ে যায়। এবার অনেকের ধরুন অ্যানিমিয়া থাকে, হিমোগ্লোবিন কম, তো ওই জলে আয়রন দেওয়া জল খেতে হবে, ওষুধ কিনতে হবে না, কিন্তু সেটা কাজ করে না। মানে কাজ করলে ভালোই হতো, কিন্তু কাজ করে না। আর আরেকটা আয়রন বেশি প্রবলেম হলে কি হয়, যে আপনার বাথরুমের প্রচুর স্টেন পড়ে আর কি, এটা একটা ঝামেলা। মানে লাল রঙের বা জামা কালো জামা টামাগুলো স্টেন পড়ে, মোস্টলি এই স্টেনটা বেশি ঝামেলা, এই আয়রনটা বেশি থাকলে আর কি। আর ওই চুলের একটু সমস্যা হয় এটা। এবার আসি বর্ষা পরবর্তী যে জলবাহিত রোগগুলো হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে সবার আগে বর্ষায় পরবর্তী যে পানীয় জলবাহিত রোগগুলো হয় সেটার ব্যাপারে একটু বলুন। জলবাহিত যে রোগগুলো মোস্টলি যেমন বললাম যে আপনার টাইফয়েড এখন প্রচুর হচ্ছে আর কি, যে কোনো জল কন্টামিনেট হলে টাইফয়েড হতে পারে। ডায়রিয়া ডিজিজ প্রচুর বেড়ে গেছে, ডায়রিয়া জল কন্টামিনেট হচ্ছে, সেখান থেকে অনেক রকম জীবাণু হয় আর কি, সেই জীবাণুগুলো হচ্ছে ওখানে যাচ্ছে, যোগে জল খাচ্ছেন, ডায়রিয়া হচ্ছে। এই দুটো মোস্ট কমনলি যেগুলো আছে। তাছাড়া একটা রোগ যেটা খুব দেখতে পাচ্ছি আমরা, যখন এবার তো প্রচুর বৃষ্টি হয়েছে, সব জায়গায় জল জমেছিল, জল জমছে, সেখানে মানুষকে হেঁটে যেতেই হচ্ছে, মানে বাড়ি ফিরতে হবে, অফিস যেতে হবে, কিছু করার নেই। এবার কলকাতায় ইঁদুরও আছে অনেক, ইঁদুরের পেচ্ছাপ থেকে একটা জীবাণু ওর মধ্যে যায়, লেপ্টোস্পাইরা বলে। সেই জীবাণুটা আমাদের পা দিয়ে ঢোকে, পা দিয়ে বা যেখানে জলের কন্ট্যাক্ট আসছে। এটাতে কি হয়, জন্ডিস হয়, কিডনি খারাপ হয়, রোগ মানে জ্বর হয়, এই প্রবলেমগুলো হয়। সেইটা একটা খুব ইম্পর্টেন্ট রোগ। রিসেন্টলি আমরা অনেকগুলো পরপর আর কি পেশেন্ট পেলাম। তো এই একটা রোগ যেটা জলবাহিত কিন্তু হয়, এই ডায়রিয়া ডিজিজ আর টাইফয়েড ছাড়া। তো এইটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জল জমলে যদি কোনো কারণে ওখান দিয়ে যেতেও হয়, ঠিক আছে, মেনলি দর্শকদের বলা আর কি, যে পাটা বা জল যেখানে কন্ট্যাক্ট হয়েছে সেটা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুতেই হবে। বেটার হচ্ছে অ্যাভয়েড করা ওই জায়গাটা, কিন্তু সবসময় সম্ভব হয় না। কি বাড়ি করে করবে? ফিরছেন, হ্যাঁ। না, জল কিছুদিন জমে আগে আছে, দেখলাম ওই জমা জলে লোকে স্নান করছে, মানে হ্যাঁ। সুইমিং পুল হিসেবে মতো ইউজ হ্যাঁ, করছে। এটা ওটা তো ক্ষতিকারক, আরো কতটা? মজার ব্যাপার আর কি, যে ওইটা দিয়ে আপনার নট জাস্ট পা দিয়ে ঢুকবে, আপনার নাক দিয়ে ঢুকবে ভেতরে। এবং একরকম জীবাণু আছে একটা একান্থামিবা বলে আর কি, যেটা হচ্ছে নাক দিয়ে ঢুকে ব্রেনে ইনফেকশন করে। খবরের কাগজে দেখবেন কেরালাতে প্রচুর হচ্ছে, ব্রেন ইটিং অ্যামিবা বলে ওটাকে, প্রচুর হচ্ছে। এবং সত্যি ব্রেন ইটিং আর কি, মানে ওটা হলে মানে খুব প্রবলেম। মানে মানুষের জ্বর হচ্ছে, তারপরে মাথায় ব্যথা, মানে লোকজন চিনতে পারছে না, কথা বলতে পারছে না, এরকম অদ্ভুত একটা মেনিনজাইটিস এনকেফালাইটিস হচ্ছে। সেইটা কিন্তু আরো ডেঞ্জারাস। তো অ্যাটলিস্ট ওই জলা জমে সুইমিং করার তো কোনো মানেই হয় না আর কি। আর পুলে গেলেও ভালো পুলে, পরিষ্কার যেখানে সেখানে যাওয়া। সুইমিং পুলের জল থেকে কি কি চর্মরোগ হতে পারে বা কি কি রোগ হতে পারে? চর্মরোগ বলি, সুইমিং পুলে ধরুন ক্লোরিন দিতে হয়, অবভিয়াসলি ওর মধ্যে জীবাণু প্রচুর থাকবে। ক্লোরিন বেশি হলে আপনার একটা স্কিনে অ্যালার্জি হবেই ক্লোরিন বেশি হলে। তো ওই জন্য ওর একটা ওই পিপিএমটা ক্লোরিনের মেনটেন করতে হয়, সেটা যারা সুইমিং পুল চালান তারা জানেন ব্যাপারটাকে। তাছাড়া অনেক রকম ইনফেকশনস হতে পারে, ডাইরেক্ট স্কিনে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, কানে ইনফেকশন, নাকে ইনফেকশন, যেখানে যেখানে জল কন্ট্যাক্ট হবে সেখানে ইনফেকশনস হতে পারে। বিকজ অনেকজন মানুষ ওর মধ্যে স্নান করছেন, অনেক রকম জীবাণু আদান প্রদান হচ্ছে ওই জল দিয়ে, সেটা হতে পারে। আবার সেম জল অনেকে কি সুইমিং করতে করতে মুখে ঢুকে গেল, পেটে চলে গেল, জলবাহিত যে রোগ, শেখার সময় বেশি পেটে যায়, শেখার সময় বেশি যায়, ডুবে ডুবে জল খাওয়া, তো সেটা হলো।
তাছাড়া ওই আগেন ব্রেন ইটিং অ্যামিবা, এটার একটা কিন্তু মানে গ্রেভ একটা ঝামেলা আছে সুইমিং পুল থেকে। আর একটা সুইমিং পুলে একটা জিনিস করে লোকে, সেটা হচ্ছে ছোট বাচ্চা টাচ্চা ধরুন হুসু করে দিল, আর বড়রাও করে। বড়রাও বড়রাও করে। না। এখানে একটা জিনিস বলার আছে, সুইমিং পুল যারা নামেন না, দেখবেন এটা না এবার থেকে এটা প্র্যাকটিস শুরু করুন। মানে তাহলে না অন্য লোকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি সুইমিং পুলের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো জানেন। তো দেখবেন যে কোনো ধরুন পাঞ্জাবি ধুতি ফুতি পরে এরকম সুইমিং পুলে নেমে পড়বেন না, বেনারসি শাড়ি টাড়ি পরে নেমে পড়েন, সুইম ওয়্যার আছে হ্যাঁ সেটা পরে। আর সুইমিং পুলে নামার আগে না একটা বাথ নিতে হয়। দেখবেন যে সুইমিং পুলের পাশে সব সময় দেখবেন শাওয়ার দেওয়া আছে, সেই শাওয়ারটা নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে, মানে প্রথমে সুইমিং পুলে নামার আগে আপনাকে স্নান করতে হবে, মানে তারপরে আপনি সুইমিং পুলে নামতে পারবেন। আর অনেকক্ষণ ধরে সুইমিং পুলে বসে আছেন আর পেটে মানে হুসু পেয়ে গেছে, এটা আর ওখানেই ছেড়ে দিলেন, এটা কখনো করবেন না। সব সময় তাদেরকে জেন্টলম্যান মানে আইডেন্টিফাই করা যায় যারা ওই সুইমিং পুল থেকে উঠে ওয়াশরুম থেকে ঘুরে আবার সুইমিং পুলে নামেন। কিন্তু যারা মানে মানে কি বলবো জেট স্প্রে ফেস্প্রে ইউজ করেন না, তারা তো কাগজ দিয়ে পুছে সুইমিং পুলে নেমে যায়, তার থেকে কোনো অসুবিধা হতে পারে না? হ্যাঁ, অসুবিধা হতেই পারে। মানে ওটা তো একটা হাইজিনের একটা ব্যাপার, আর কি। যতটা পার্সোনাল হাইজিন আমরা মেনটেন করি না, ওখানে জল আছে বলে ওখানে ও সেটা একটু বলা মুশকিল, কিন্তু হ্যাঁ ওটা থেকে ডেফিনেটলি একটা চান্স আছে যে ইনফেকশন হওয়ার। কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে জল এবং বিয়ারের দাম এক কেন? ওই আপনি যেটা বললেন যে সমুদ্র জলটাকে পিউরিফাই করে যে কিভাবে খাওয়ানো যাবে, ওদের জলের স্ট্যান্ডার্ড এতটাই হাই যে পিউরিফাই করার যা খরচা, আর একটা ধরুন বিয়ার বা যা অ্যালকোহল বলছেন সেটা বানানোর খরচাটা অলমোস্ট সেম বা জলেরটা বেশি, বিকজ জল ইজ মোর পিওর দ্যান ওই পার্টিকুলার জিনিসটা আর কি, ওই জন্য দামটা বেশি হয়ে যায়। জলবাহিত রোগ সম্বন্ধে শুনলাম, কিন্তু জমা জলের থেকে রোগ, আমরা ডেঙ্গি ম্যালেরিয়া তো হর হামেশাই পাচ্ছি। আর যেটা বললো মানে এই বর্ষার পরে আমরা খুবই ডেঙ্গির প্রচণ্ড বেড়ে গেছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এই ব্যাপারটা একটু বলুন যে জমা জল যাতে আমরা বাড়িতে না রাখি, আর এই জমা জলগুলো থেকে কি কি অসুখ আমাদের হতে পারে। তো আগে জমা জল কোথায় কোথায় হয় নর্মালি তো জানি যে আমরা টপ টায়ার এগুলোতে হয়, কোনো কোনো জায়গায় কোনো কনস্ট্রাকশন সাইট আছে যেখানে তো একটা দেয়ালের মধ্যে করা আছে, কেউ রিচ করতে পারে না, কিন্তু সেই জায়গাতে অনেক জায়গায় কিন্তু জল জমে। ছাদে কোনো কোনো জায়গা থাকে, কোনো ওপেন ট্যাঙ্ক, খুব ডেঞ্জারাস ওপেন ট্যাঙ্কে। একবার কেএমসি হচ্ছে ওই ড্রোন চালিয়েছিল, ড্রোন চালিয়ে চালিয়ে দেখেছিল যে কোথায় ট্যাঙ্ক খোলা এবং মশা হচ্ছে আর কি, ফাইন করেছিল অনেকজনকে। তো এইগুলো কিন্তু ভালো কাজ হয়েছে। তো এইগুলো প্লাস আরেকটা জায়গা যেটা আমরা চট করে কেউ খেয়াল করি না, এখনও কিন্তু ফ্রিজের তলায় জল জমে, সেখানে কিন্তু মশা হয়, ঠিক আছে, সেটা কিন্তু চট করে কেউ খেয়াল করি না। তো এইসব জায়গাতে যেখানেই স্ট্যাগনেন্ট ওয়াটার, সেটা পরিষ্কার হোক বা নোংরা জল হোক, মশা ওখানে গিয়ে ডিম পাড়তে পারে। এবার সেখান থেকে কি রোগ, সবার আগে ম্যালেরিয়া, যেটা আমরা সবসময় ভয় পাই, ডেঙ্গি এখন তো বাড়ছে আস্তে আস্তে, চিকুনগুনিয়া, মশাবাহিত যা যা রোগ এগুলো হতে পারে। এটা ছাড়া আরেকটা জায়গায় জল জমে আমাদের রাজ্যে, সেটা হচ্ছে ধান খেতে। ধান খেতেও কিন্তু জল জমে, জল জমে ঠিক না, আমরা জমাই, ধানটা হবে কি করে, ভাত খেতে পারবো না। তো ওখানে হচ্ছে কিউলেক্স বলে একটা মশা ঘোরে, এবং তার সেখান থেকে জাপানিজ এনকেফালাইটিস বলে একটা রোগ হয়, ঠিক আছে। মোস্টলি ওটা নর্থ বেঙ্গল, ভয়ঙ্কর রোগ, নর্থ বেঙ্গল বর্ধমান এই সাইডে হয়। বর্ধমান তাও একটু কমে গেছে ওদিকে যেখানে ধান ক্ষেত, কিন্তু নর্থ বেঙ্গল থেকে কিন্তু আমরা এখনো পেশেন্ট পাই জাপানিজ এনকেফালাইটিসে, কিউলেক্স মশা কামড়ালে এটা হয়। আরেকটা হচ্ছে রোগ হয় যেটা আমাদের রাজ্যে কম, উড়িষ্যা সাইডে বেশি হয়, সেটা হচ্ছে ফাইলেরিয়া। সেটাও হচ্ছে হ্যাঁ পাটা ফুলে যায় আর কি, হ্যাঁ হ্যাঁ, খুব অদ্ভুত বাজে রোগ আর কি। প্রবাদ শুনেছেন গোদের ওপর বিস্ফোরা, ওই গোদ, হ্যাঁ ওরকম টাইপের আর কি। তো সেখান থেকে সেই মস্কিটো মশা কামড়ে এই ফাইলেরিয়াটাও হয়। মেনলি যেটা ভয়ের এই মুহূর্তে হচ্ছে আপনার ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। তাহলে এই জমা জল যাতে না জমে আমাদের কি কি করণীয়? মেন ব্যাপারটা হচ্ছে যে আইডেন্টিফাই করা যে কোথায় জমতে পারে, সেই জায়গাগুলোকে আগে সরানো। যে টপ পড়ে আছে, একটা ট্যাঙ্ক ইউজ হচ্ছে না, জল জমছে, ওপেন পড়ে আছে, সেইগুলো থেকে জলটাকে সরানো। এবং বৃষ্টির জল ওখানে থাকতেই পারে আর কি। অনেক সময় এমন হয় যে আমাদের বাড়িতেই একটা ধরুন বারান্দা আছে যেখানে হয়তো বৃষ্টির ছাট আসে, একটা ওপেন টব বা এমনি একটা বাস্কেট, তার মধ্যে কিছু আবর্জনা ফেলা আছে, সেইখানেও কিন্তু জলটা আস্তে আস্তে করে জমে, সেইগুলোকে কিন্তু সরানো এটা খুব দরকার। মানে আমাদের বাড়িতেই আমরা মশার চাষ করছি অ্যাজ ইট আর কি, সেখান থেকে বাড়িতেই ডেঙ্গি হচ্ছে, দিয়ে আমরা সবাইকে গালাগাল দিয়ে বেড়াচ্ছি যে কেন হয়েছে, কেএমসি কাজ করছে না। সেই কথাগুলো বললে হবে না, নিজের বাড়িতে আগে দেখুন, নিজের আশপাশটা দেখুন কোথায় হতে পারে, নিজেই ব্যাপারটাকে আমরা মানে রোগটাকে
কমাতে পারি। মানে আপনার নাগরিক হিসেবে যে কর্তব্যগুলো রয়েছে নিজের প্রতি, নিজের পাড়ার প্রতি, নিজের এলাকার প্রতি, দেশের প্রতি, সেইগুলো অবশ্যই আগে পালন করুন। দেখুন আগে সেই জায়গাটা ঠিক আছে কিনা, তারপর আপনি অবশ্যই আপনি ভোট দেন, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করুন, ওটা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু তারও আগে জরুরি হচ্ছে আমার নিজের কর্তব্যগুলোকে পালন করা। এবার আসি জিওলিনের প্রসঙ্গে। জিওলিনের নাম আপনারা প্রচুর শুনেছেন। বন্যা পরবর্তী জায়গায় যখন এই ত্রাণের কাজ হয় সেখানে জিওলিন বিলি করা হয়। অনেকে বেড়াতে গেলে যেখানে পানীয় জল ঠিকঠাক পাবে কিনা যায় না, অনেককে আমরা আগেকার দিনে দেখেছি বা এখনও অনেকে করেন, হয়তো জিওলিন ক্যারি করেন ব্যাগে করে। তো এই জিওলিন সম্বন্ধে একটু বলুন। জিওলিন আমরা ওর জল সবাই আমরা খেয়েছি সত্যি কথা বলতে, এবং জিওলিনটা সাইন্টিফিক, বিকজ ওটার মধ্যে ক্লোরিন থাকে, এবং অনেক সময় আমাদের পক্ষে জল পিউরিফাই করা সম্ভব হয় না। ট্রেকিং বলুন, বন্যার এলাকা যেখানে সত্যি জল প্রচুর চারিদিকে, খাবেন কি, যেটুকু জল জোগাড় করতে পেরেছেন তার মধ্যে হয়তো 2 ফোঁটা 3 ফোঁটা জিওলিন দিলেন। অনেক সময় ট্যাবলেটও পাওয়া যায়। সেটা কিন্তু একটা সার্টেন, ওর মধ্যে একটা মাপ থাকে যে এতটা ড্রপ বা এই একটা ট্যাবলেট দিন, এতক্ষণ জলটাকে রাখতে হবে, তাহলে জলটা খাবার মতন হয়ে যাবে, বিকজ ওটা ক্লোরিন আছে। তো এইটা ডেফিনেটলি সাইন্টিফিক, এবং এটাই জিওলিন কি বাকি জায়গাতেও পাওয়া যায়, আমাদের রাজ্যে তো আমরা প্রচুর ইউজ করি, বাকি অন্য জায়গাতেও মনে হয় ইউজ হয়, এবং ওটা সত্যি সাইন্টিফিক, এটা আমরা ইউজ করতে পারি। এই পুকুরে স্নান করার প্রবণতা তো প্রত্যেকেরই আছে, মানে একটু বিশেষ করে একটু পাড়া গ্রামের দিকে সবাই পুকুরে স্নান করেন। এমনকি আগে পুকুরের জল খাওয়াও হতো, এখনও হয়তো খাওয়া হয় গ্রামে। তো এই পুকুরের জলে তো সবাই স্নান করে, তো এই পুকুরের জল থেকে কি কি রোগ হতে পারে? যেমন সুইমিং পুল থেকে, সেগুলো তো রয়েছেই আর কি, সুইমিং পুল পরিষ্কার থাকা সত্ত্বেও। তাছাড়া পুকুরের জলে স্নানের একটা খুব কমন রোগ দেখতে পাই হচ্ছে কানের ইনফেকশন। মানে ইনফেকশনটা ঢুকলো, কানের পর্দাকে ড্যামেজ করতে পারে, সেখান থেকে ভেতরে ঢুকে কানের ইনফেকশন করতে পারে, এটা আমরা পাই। মানে ওই ইনফেকশনটা পেলে আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে আপনি কি পুকুরে স্নান করেন? বেশিরভাগ সময় হ্যাঁ হয় উত্তরটা। তো এই একটা রোগ আছে যেটা আমরা দেখেছি। তো রেগুলারলি পুকুরে স্নান করাটা, সেটা হয়তো আজকালকার যুগে যেহেতু এত দূষণ বেড়ে গেছে। কি রোগ হয় ডাক্তারবাবু এটা? ওই মানে ওটাকে বলে সিএসওএম আমাদের কথায় আর কি, একটা কানের একটা সিএসওএম একটা বড় টার্ম আছে আর কি। তো এই রোগটা কিন্তু হয়, মানে কান থেকে পুঁজ বেরোতেই থাকে, কানটা ঠিক হচ্ছে না, পুঁজ বেরোচ্ছে, কানে শুনতে পাচ্ছে না, কম শুনছে, এইগুলো হয়। না, আমি গ্রামের দিকে দেখেছি মহিলাদেরও বিভিন্ন ইনফেকশনস হয়, মানে ইউটিআই বা ওই ধরনের। সেগুলো ধরুন পুকুরে হতে স্নান পারে, থেকে। পুকুরে স্নান করলে ইউটিআই হতে পারে, একদম ঠিক বলেছেন। যে যেহেতু জলের কন্ট্যাক্টটা আসে, জলটা তো ওখানে একদম পরিষ্কার নয়, এবং ওই পুকুরে ধরুন অত যারা ওখানে পশু প্রাণীরা আছেন তাদেরও স্নান করাচ্ছে, ওখানে গরু যাদের বাড়িতে আছে, ছাগল আছে, ওদের অনেক সময় পুকুরে নিয়ে গিয়ে স্নান টান করি, বাড়ি নিয়ে চলে এলো। এবার গরু ছাগল ওদের তো একটা ব্যাকটেরিয়া আছে, সেটাও ধরুন আরেকজন যে গেল স্নান করতে তার শরীরে ঢুকছে আর কি, সেখান থেকে একটা ইনফেকশন আসতে পারে। তো পুকুরে স্নানটা এটা একটা রিস্কি ব্যাপার। এবার আসি রেইন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ বৃষ্টির যে জল সেটাকে ধরে রাখা এবং পরে সেটাকে ব্যবহার করা। তো একটু রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে একটু বলুন। রেইন ওয়াটার হারভেস্টিং এখন সবাই মানে খুব প্রমোট করছে আর কি, যে যেহেতু জলের এত মানে সমস্যা, আমাদের স্কেয়ারসিটি রয়েছে, আর যখন আমাদেরকে নেচার যখন জল দিচ্ছেই আর কি, সেটাও কিন্তু রেইন ওয়াটারটা বেসিক্যালি ডিস্টিল ওয়াটার কাইন্ড অফ। এখান থেকে বাষ্প উঠছে ওপরে, ভেতরে মেঘ হচ্ছে, মেঘ থেকে জলটা পড়ছে, তো ওটা কিন্তু পিওর ওয়াটার। এবার হ্যাঁ, এবার যদি আপনি কলকাতা শহরের যদি ধরেন যে জলটা কতটা পিওর, সেটা একটু মানে যে কোনো হ্যাঁ, দূষিত জায়গায়, মানে দূষিত শহর জায়গা, বিশেষ করে। শহর বিশেষ করে আর কি, যে ওটা ধরুন পলিউশন মধ্যে গাড়ির ঢুকছে, ধোঁয়া বা গাড়ির এইসব ধোঁয়া, নিয়ে। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নানা রকম গ্যাস ট্যাস দিয়ে ওটা একটা অ্যাসিড রেন হচ্ছে আর কি। মানে তাজমহল এখন কালো হয়ে যাচ্ছে আর কি ওই কারণে। তো অ্যাসিড রেনের জলটা ডেফিনেটলি একটু সমস্যা, যে ওটা আপনি খেতে পারবেন কিনা। কিন্তু যেখানে অত পলিউশন নেই সেখানে জলটা তো আপনি ডাইরেক্টলি রেন ওয়াটার খেতে পারেন এমন, বা হ্যাঁ ওটা আপনাকে স্টোর করতে হবে। স্টোরেজ জায়গায় সেম কীভাবে স্টোর করবেন, তো নর্মালি যেটা করা হয় ছাদে আর কি একটা স্ট্রাকচার করা হয়। সেখানে কি হয়, মানে জলটা পড়লো, জলটা এসে ওইখান থেকে পড়বে, একটা পাইপলাইন দিয়ে একটা ট্যাঙ্কে গিয়ে ওটা জমা হবে। ট্যাঙ্কটা যতক্ষণ ফুল হচ্ছে ট্যাঙ্কটাকে পরিষ্কার রাখতে হবে। আর সেই জলটাকে আপনি ধরুন রান্নাতে ইউজ করলেন, আপনি স্নান করতে ইউজ করলেন, ঘরে নানা রকম জায়গায় জল লাগে সেটা ইউজ করলেন, এবং ওটাকে পিউরিফাই করে আপনি খেতেও পারেন। এই জিনিসটাকে একটু রেন ওয়াটারে করা যায়। এটা তাহলে কি হবে, গ্রাউন্ড ওয়াটারটা আমরা তাহলে ব্যবহারটা করছি না। যেমন সোলার ইউজ করতে বলছে, ডাইরেক্টলি নেচার থেকে আমরা রিসাইক্লিং, একদম রিসাইক্লিং, হ্যাঁ, এবং রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জির কথা বললেন। একদম ঠিক সেইভাবে রেন ওয়াটারটা সুন্দরভাবে হারভেস্ট করা যায়। জলে আলট্রাভায়োলেট রে দিয়ে এই ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে একটু মারা হচ্ছে, তো এটা কতটা কার্যকারী, কতটা এফেক্টিভ? আজকালকার যে পিউরিফায়ারগুলো আছে সেখানে হচ্ছে একটা ইউভি চেম্বার থাকে, বেশিরভাগ সবেতেই থাকে আর কি। যদি আরও নাও হয়, নর্মাল পিউরিফায়ারেও কিন্তু একটা ক্যান্ডেল এটা থাকলো, তার সঙ্গে একটা ইউভি চেম্বার থাকে। এবার যে ইউভিটা দিচ্ছে তার কিছু স্পেসিফিকেশনস আছে, যেমন ওটা ইউভিসি একটা হয়, ইউভিসি রেটা হতে হয়,
আর তার একটা ওয়েভ লেংথ হয়, যে ওই ওয়েভ লেংথ একটা সামথিং 254 ন্যানোমিটার কিছু একটা আছে, সেই ওয়েভ লেংথের ইউভিসি রে গেলে তাহলে কিন্তু ওখানকার যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস যাই আছে সেটা কিন্তু মানে ওই জীবাণুটা ড্যামেজ হয়ে যাবে, ও ক্ষতি করতে পারবে না। ওই জন্য ইউভিটা হচ্ছে স্পেসিফিক্যালি খুব দরকার এই মানে জল ড্রিঙ্কিং ওয়াটারে ইউভিটা যদি দেওয়া যায় আর কি, আর মোস্টলি সেগুলো আছে, তো এই স্পেসিফিকেশনটা দরকার। বিশেষ করে স্টোরড ওয়াটারে। স্টোরড ওয়াটারে দিলে আরো ভালো, যে স্টোরড ওয়াটারে অনেক সময় হয় যে মানে যেহেতু জলটা স্টোর হচ্ছে ওখানে কিছু জীবাণু ডেভেলপ করলো, এবার সেইখানে যদি কোনোভাবে দেওয়া যায় তাহলে এই ইউভিসি আর এত ওয়েভলেংথে, তাহলে ওটা ডেফিনেটলি লাভ আছে, এটা মানে ক্ষতি কিছু নেই। এবার একটা গৌ বিজ্ঞানের প্রশ্ন, যে পানীয় জলের বিকল্প কি গোমূত্র হতে পারে? মানে ওতে নাকি অনেক কিছু আছে যাতে এই রোগ সেরে যায়, ওই রোগ সেরে যায় গৌমূত্র খেলে, তো এটা বিজ্ঞান কি বলে? বিজ্ঞান তো মূত্রকে দেখে হিসাবে যে আমাদের বডির সব ওয়েস্টগুলোকে আমি বার করে দিচ্ছি, এবার ওই বডির ওয়েস্ট গিয়ে অন্য কারোর ভালো করছে মানে সেটা তো আমাদের বিজ্ঞান নর্মালি বলে না। আর গরুর? গরু তো আপনার ধরুন দুধ দিচ্ছে, তো দুধটা খেলেন ঠিক আছে, সেই গরুর তো ভালোই হচ্ছে। গরু তো দুধ দিচ্ছে না, আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ মানে ওই মানে নিয়ে নিচ্ছি জোর করে আর কি, কিন্তু ঠিক আছে সেটা আমরা সবাই খাচ্ছি, যাই হোক ওটা পূর্ণ হ্যাঁ। প্রসঙ্গ। কিন্তু গোমূত্রে কি এরকম কিছু রয়েছে, এরকম কিছু মিনারেলস বা এর কিছু যেটা মিনারেলস তো থাকবেই, মিনারেলস তো সবাই তো, মিনারেলস যা আছে সব যে খেতে হবে এরকম ব্যাপার না, পাথর খেয়ে নিলেও তো হয়ে যায়। একদম। জল খান, জল খান, দুধ খান, পনির খান, ঘি খান। জলবাহিত বা জল থেকে আসা যে রোগগুলোর কথা শুনলাম, আর তাছাড়া ইনফেকশাস ডিজিজেস একটু আলোচনা করতে চাই আপনার সাথে। একটু বলুন না আর কি কি ইনফেকশাস ডিজিজেস আছে যেটা খুব কমনলি আপনারা পান? মানে ইনফেকশন হওয়ার জন্যে কোনো একটা এজেন্ট লাগে, আমরা তো হোস্ট, মানে আমাদের শরীরে ঢুকছে আমাদের রোগ হচ্ছে, একটা এজেন্ট লাগে যার থ্রু দিয়ে আসছে এবং তার একটা সোর্স লাগে। সোর্সটা ডাইরেক্টলি মানুষ থেকে মানুষ হতে পারে বা একটা এজেন্টের থ্রু দিয়ে আসতে পারে, তো ওই জীবাণুটাকে সামাও শরীরে ঢুকতে হবে। এবার ধরুন যদি আমি রেসপিরেটরি ইলনেস বলি, যেটা এখন খুব হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে ডাইরেক্ট মানুষ থেকে মানুষ হচ্ছে। এবার কোনো একটা মানুষের সাপোজ সর্দি জ্বর হয়েছে, এবার তার কাছাকাছি সাপোজ বাড়ির লোক হতে পারে, অফিসের লোক হতে পারে, সে হাঁচছে কাশছে, সেই ড্রপলেটগুলো থ্রু এয়ার যাচ্ছে এবং সে অন্য মানুষে ঢুকছে, সেখানে ইনফেকশনটা হচ্ছে। তো রেসপিরেটরির মধ্যে ধরুন এরকম ইনফ্লুয়েঞ্জা হতে পারে, নর্মাল যে ভাইরাল ফ্লু যেগুলো হয় সেগুলো হতে পারে, খুব খারাপ বললে টিবি হতে পারে, ঠিক আছে, গলার সোর থ্রোট যেগুলো হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া লাংসে ঢুকছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেইগুলো থ্রু এয়ার যাচ্ছে, এয়ার হচ্ছে সেইগুলো করে। তাছাড়া আরেকটা, হ্যাঁ জলবাহিত থেকে মনে পড়লো, এসি থেকে একরকম ইনফেকশন হতে পারে, এসি বলুন বা ধরুন যেগুলো হচ্ছে ওই টাওয়ার থাকে না জল ঠান্ডা করে, সেই টাওয়ারে যে মিস্ট যেটা তৈরি হয় সেখান থেকে লিজিওনেলা বলে একটা রোগ হয় যেটা লাঙে আপনার নিউমোনিয়া করে, তো থ্রু এয়ার এবং ওয়াটার এর মধ্যে ইনভলভড আছে, সেটা হচ্ছে লিজিওনেলা, সেটা একটা নিউমোনিয়া করতে পারে। তো এরকম কিছু কিছু রোগ এটা হলো। তাছাড়া ধরুন ওই জল থেকে তো বলেইছি আর কি, আর ব্রেন ইনফেকশনস হয় আর কি, ব্রেন ইনফেকশন মোস্টলি থ্রু এয়ার বা বডিতে ঢুকে থ্রু ব্লাড চলে গেল আর কি, সেটা টিবি হতে পারে, কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সেটা, তারপর কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে, এনকেফালাইটিস আমরা বলি সেগুলো হতে পারে, এরকম ব্রেনের ইনফেকশনস হলো, নাক কান গলা নানা রকম যেগুলো আমি ডিসকাস করে দিয়েছি সেগুলো হলো, লাংসের হচ্ছে। তাছাড়া ধরুন পেটের ইনফেকশনস কিছু হতে পারে, যেগুলো ডায়রিয়া ছাড়া পেটের মধ্যে টিবি হতে পারে, টিবি ওটা শরীরে যেখানে ইচ্ছা হতে পারে, ঠিক আছে, টিবি হতে পারে। কাটা ছেঁড়া কিছু হয়েছে সেখান থেকে ইনফেকশন ঢুকতে পারে, দূষিত জলের সঙ্গে কন্ট্যাক্ট হলো সেখান থেকে ইনফেকশন স্কিনে হতে পারে। তো যে কোনো মানে থ্রু এনি সোর্স যেখানে ইনফেকশন যে জীবাণুটা আছে সেটা শরীরে কোনোভাবে কন্ট্যাক্ট হলো বা ঢুকলো, সেখান থেকে এভাবে ইনফেকশন হতে পারে। আর মানুষ থেকে মানুষ ধরুন আরও কিছু রোগ আছে থ্রু নিডলস বা ধরুন সম্পর্ক, যৌন সম্পর্ক দিয়ে, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এগুলো কিন্তু হতে পারে। এবার যারা ধরুন ইনজেকশন ড্রাগস নেয়, ইনজেকশন, তো এটা এটা নয়, যে ধরুন দূষিত ইনজেকশন যেগুলো, সেটা থেকে কিন্তু এই হেপাটাইটিস বি, সি, এইচআইভি এগুলো কিন্তু হতে পারে। তো মোটামুটি অ্যাজ এ হোল শর্টে আমি জাস্ট বললাম যে এই ডিফারেন্ট সোর্সের থ্রু দিয়ে এগুলো হয় এবং আমরা সেগুলো ট্রিট করি। আর ইনফেকশাস ডিজিজ একটা মজা হচ্ছে যে পেশেন্ট বেশিরভাগ সময় ভালো হয়ে যায়, একদম কিওর হয়ে যায়, এক্সেপ্ট এই এইচআইভি আর হেপাটাইটিস বি এগুলো ছাড়া বেশিরভাগ সময় পেশেন্ট ভালো হয়ে যায়। আর যদি খুব সিভিয়ার হয় তখন ভগবানের হাতে ছেড়ে দিতে হয়। আচ্ছা, এইচআইভির ব্যাপারে একটা সময় শুনতাম যে এইচআইভি হলে মৃত্যু অবধারিত, মানে মারণ রোগ। এখন কি এইচআইভি কিউরেবল? কিউরেবল হয়তো বলবো না, কিন্তু ট্রিটেবল।
মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কিওর মানে হচ্ছে আপনি ওষুধ খেলেন একদম ঠিক হয়ে গেল, ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু এইচআইভিতে হবে না। ট্রিটেবল হচ্ছে আপনার ওষুধ আছে, আপনি ওষুধ খেয়ে যান, ওষুধ বন্ধ হবে না, সারা জীবন খেতে হবে। যেমন সুগার প্রেশার, ইট ইজ নট কিউরেবল বাট ট্রিটেবল। আপনি খেলেন, সুগার লেভেল নর্মাল থাকলো, ব্লাড প্রেশার নর্মাল থাকলো। সিমিলারলি এইচআইভি, ওষুধ খেলেন, ভাইরাসটা একদম সাপ্রেস থাকবে, আপনার শরীর ইমিউনিটি ঠিক থাকবে, আপনি নর্মাল কাজকর্ম যেমন করেন, কেউ হয়তো বড় বড় লেভেলে কাজকর্ম করে আর কি, কাজ করা, কেউ ট্রেকিং করতে গেল, কেউ ছবি আঁকলো, যে যেমন লাইফে লিড করছিল সেমভাবে লিড করতে। এক্সেপশনস আর দেয়ার, কিন্তু এইচআইভি এখন সে অর্থে একদমই মারণ রোগ ওটা আর বলা যায় না, মারণ রোগ এখন বলা যায় না। আর ওষুধগুলো এখন খুব ভালো এসছে, এক তো এফেক্টিভ, আর এটা হচ্ছে সাইড এফেক্টস খুব কম। বাঁদর থেকে এসেছিল না এই রোগটা? হ্যাঁ, বাঁদর থেকে এসেছিল, এখন হিউম্যান টু হিউম্যান এটা ট্রান্সমিট হয়, মানে থ্রু ব্লাড হতে পারে আর থ্রু ইনজেকশনস অ্যান্ড সেক্সুয়াল রুট। ইনফেকশাস ডিজিজ নিয়ে বললেন যে আমাদের ডেইলি লাইফে সব কিছুর মধ্যেই কিন্তু ইনফেকশাস ডিজিজ ঘুরে ফিরে বেড়াচ্ছে। এজেন্টগুলো, আমরা তো হোস্ট রয়েইছি হোস্ট করার জন্য এই এজেন্টগুলোকে, যাতে এই এজেন্টগুলোকে দূরে রাখতে পারি, অর্থাৎ ইনফেকশাস ডিজিজ থেকে বাঁচার জন্য আমরা দৈনন্দিন কি কি সাবধানতা অবলম্বন করতে পারি। জল নিয়ে আগে বলি, মেন হচ্ছে জল আপাতত। তো একটা হচ্ছে যে পানীয় জল যেটা আছে সেটা যেন পিওর হয়, যেমন আমরা জল পিওর যা যা করার জন্য করছি, আরও ইউজ করছি, সব করছি। তাছাড়া যখনই খাবার খাবেন হাত ধুয়ে, হাত ধুয়ে মানে সাবান দিয়ে হাত ধুয়ে, নট জাস্ট এমনি ধুয়ে নিলাম। বিকজ হাতে আমাদের ফ্যাট, গ্রিজ এগুলো লেগে থাকে, মানে গ্রিজ মানে ওই মেকানিক্যাল গ্রিজ নয়, আমাদের শরীর থেকে একটা তৈরি হয়, তার মধ্যে কিন্তু জীবাণুটা বসে থাকে, ওয়েট করছে কতক্ষণে মুখে ঢুকবে আর কি। সেটা সাবান দিয়ে হাত ধুয়ে খাবেন, তো অ্যাটলিস্ট জল এবং হাত দিয়ে সাবান ধুচ্ছেন, এইটা বাঁচিয়ে দিল। খাবারটা যখন খাচ্ছেন চেষ্টা করবেন গরম খাবার খেতে। বাড়ি থেকে খাবার আনছেন ঠান্ডা হয়ে গেল, দ্যাট ইজ ওকে। বাইরে যখন যাচ্ছেন, যখন ঘুরতে বেড়াতে যাচ্ছেন, অলওয়েজ চেষ্টা করতে হবে যে গরম খাবার খেতে, আর কিছুটা সম্ভব স্ট্রিট ফুড যতটা অ্যাভয়েড করা যায় আর কি। এইটা জল ক্যারি করছেন সঙ্গে, অসুবিধা নেই। এটা তো জল ব্যাপারটা হলো। তাছাড়া এয়ার দিয়ে যেগুলো হচ্ছে, এবার এই মুহূর্তে ধরুন বেশ ভালো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, যদি কারোর অলরেডি সর্দি কাশি হয়ে থাকে, এইটা বেস্ট প্র্যাকটিস যে নিজে একটা মাস্ক পরে নিন, আমার থেকে যেন কারো না ছড়ায়। এটা ধরুন চায়না বা জাপানে এই কালচারটা ওদের প্রথম থেকেই আছে। এটা আমাদের ক্ষেত্রে একটু মিসআন্ডারস্টুড, সবাই ভাবে যে মাস্ক পরছি মানে অন্যের রোগ আমার কাছে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আদতে সেটা নয়, আদতে আদতে নয়। আমার রোগটা যাতে অন্যের কাছে না ছড়ায় সেই কারণে কিন্তু মূলত আপনারা মাস্ক পরুন। বেসিক্যালি ওটাই, যে মানে আমার যদি রোগ হয়ে থাকে আমি চাইবো না যে অন্য কেউ ওটা পাক আর কি। আর যেহেতু অনেক সময় গভর্নমেন্ট থেকে অ্যাডভাইজারি দেয়, বা আমরা অনেক সময় বলে থাকি যে প্লিজ মাস্ক পরুন, এখন প্রচুর রোগ হচ্ছে, মাস্কটা পরলে আপনি নর্মাল আপনি থাকতে পারবেন আর কি। আর ওই কোভিড তো অনেক কিছু শিখিয়ে দিয়েছে, মানে ওই স্যানিটাইজার টুকটাক ক্যারি করা, ওই করা, মাস্ক কি করে পরতে হয় সেইগুলো আর কি, থুতনিতে বা চোখের হ্যাঁ। তো ওই সময় তো ব্লুটুথ মাস্ক, আমাদের হ্যাঁ কোন ডাক্তারবাবু যেন বলেছিলেন, হ্যাঁ একজন ডাক্তারবাবু সুমিত বাবু বলেছিলেন যে কোমরে ব্লুটুথ মাস্ক, হ্যাঁ ব্লুটুথ মাস্ক আর কি। তো সেইটা তো কোভিড টাইমে অনেক কিছু উঠেছিল, কিন্তু সবাই মাস্ক পরাটা শিখেছে যেভাবেই হোক আর কি। তো সেইটাকে মেনটেন করা। তাছাড়া খুব ইম্পর্টেন্ট যেটা আমরা সবসময় বলছি সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে অনেকে রাগ আছে, থাকতে পারে, আমার একটু আছে যে ব্যথা করে আর কি লাগবে, কিন্তু ঠিক আছে। তা সত্ত্বেও মানে মোস্টলি যারা বয়স্ক মানুষ, তখন বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার সময় তো কেউ মানে ঝামেলা করে না যে না দেবো না, এখন নর্মালি কেউ করে না, সবাই দেয়, সবাই গিয়ে দেয়, দিন আর কি আছে বলুন, সরকার তো আমাদের 10টা দিচ্ছে, আমার আরও 20টা লাগবে। তো বড় হলে অসুবিধা কি আছে, মানে ছোটোবেলায় যখন 1 বছর বয়সে নিয়েছি সেটা 50 বছর বয়সে গিয়ে কাজ করবে না, অতটা বডি টানতে পারে না। ভ্যাকসিনস কিছু ওই সময় দেওয়া, যেগুলো আছে মোস্টলি ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, অনেক রকম ভ্যাকসিনস আছে, সেটা মানে ডাক্তারবাবুর কাছে গেলেই কিছু না কিছু লিখে দিতে পারবে আর কি। এই ভ্যাকসিনসগুলো নেওয়া, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর নিতে হয়, তাতে লোকের অবভিয়াসলি অসুবিধা, একটা খরচার ব্যাপার আছে, প্লাস প্রত্যেক বছর ভ্যাকসিন নেবো, এটা আবার কি, তাহলে আর নিয়ে কি হবে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা রোগটা এতটাই খারাপ যে পেশেন্টটাকে আইসিইউ অবধি পৌঁছে দিচ্ছে। আইসিইউতে তো খরচাও বেশি আর জায়গাটাও ভালো লাগে না, বেশ টুংটুং করছে, লাইট জ্বলছে, লোকে পড়ে আছে, এইটা ভালো লাগে। তার থেকে একটা ভ্যাকসিন নিয়ে নিই, হ্যাঁ একটা ভ্যাকসিন নিয়ে নিই, আমরা সবাই নিই, আমরা হেলথ কেয়ার ওয়ার্কার্স তো সবাই নিই, বাড়ির লোককে দিই, যাতে অ্যাটলিস্ট আমি আইসিইউতে না পৌঁছাতে পারি, ওই জিনিসটা আমি চাই না। একদম বাড়িতে থাকুন, হ্যাঁ বাড়িতে থাকুন। এবং এটা কোনো মানে কোনো মার্কেটিং গিমিক নয়, এটা WHO প্রত্যেক বছর 2বার করে কোন ভাইরাস সার্কুলেট করছে তার একটা ডেটা বার করে, সেই ডেটা দেখে কোম্পানিরা প্রত্যেক বছর 2বার করে ভ্যাকসিন দেয়। আর আমাদের এখানে প্রেফারেবলি হচ্ছে বর্ষাকালের আগে, মানে গরমকালে ভ্যাকসিন যদি নেওয়া যায় সেটা হচ্ছে বেস্ট, বিকজ অ্যাটলিস্ট আমাদের রাজ্যে বা এই অঞ্চলে বর্ষাকালে ইনফ্লুয়েঞ্জা বেশি হয়,
লোকে ভাবে যে মানে শীতকালে বেশি হয়, শীতকালে হয় অল্প হয়, কিন্তু বর্ষাকালে ম্যাক্সিমামটা হয়। ওই জন্য ভ্যাকসিনটা প্রেফারেবলি হচ্ছে এই মে জুন মাসে নিয়ে নিলে বেটার। তো এইভাবেই মোটামুটি বেসিক ইনফেকশনস থেকে বাঁচা যাবে। আর কিছু খারাপ অভ্যেস না করলেই হয়, যে ইনজেকশন ড্রাগ নিচ্ছে, ঠিক আছে, মানে আমাদের ইনজেকশন ড্রাগটা নিন, মানে হ্যাঁ, এটা আমাদের হ্যাঁ, অনুষ্ঠানটা নেশার মতো দেখুন, হ্যাঁ, হ্যাঁ। আপনারা অনেক হেল্প নিয়ে জানতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু খারাপ জায়গা আছে যেখানে লোকে গিয়ে কিছু কিছু দুষ্টুমি করে। কোথায় বলুন তো? হ্যাঁ, ওই ধরুন আমার খারাপ জায়গা বড় পছন্দের। কিছু কিছু অঞ্চল আছে আর কি, যেখানে মানে কোন দিকে বলুন তো? এই শোভাবাজার চত্বর আর কি, বা এখন তো ওসবও দরকার নেই, এখন তো ঘরে দুয়ারে হ্যাঁ, এখন তো ম্যাসাজ পার্লার সব আছে আর কি। তো আর ওখানে বা বাড়িতে অনেক সময় দুষ্টুমি হয় আর কি, সেইগুলো থেকে কিন্তু বেশ ইনফেকশনস হয়, ঠিক আছে। এবার দুষ্টুমি করবেন না তো আমরা তো বলবোই, বাট অনেক সময় লোকে করে ফেলে, তার একটা প্রোটেকশন হয়। সেই প্রোটেকশনটা কিন্তু মানে নিলে অ্যাটলিস্ট অনেক রকম রোগ থেকে বাঁচা যাবে। তো আপনি এতক্ষণ যেগুলো বলছিলেন যে এই যে জীবাণুগুলো আমাদের দেহের মধ্যে ঢুকছে, তো আমাদের দেহের ভিতরেও তো পাহারাদার আছে, তো তাদেরকে যদি একটু শক্তিশালী করি, মানে আমাদের ইমিউনিটিটা যদি একটু শক্তিশালী হয়, তাহলে কেমন হয়, আর সেটা কিভাবে একটু বাড়ানো যায়? এটা ধরুন আমাদের শরীরের ভেতরে আর্মি আছে, একদম ডাব্লিউবিসি আছে, ম্যাক্রোফাজ আছে, অনেক রকম সেল টেল আছে আর কি। এবার আর্মিকে ঢাল তলোয়ার দিতে হবে, আর্মি নিজে গিয়ে তো ফাইট করতে পারবে না। এবার খুব বেশি কিছু না, নর্মাল আমাদের বাড়ির খাবার দাবার, সবুজ শাক সবজি এবং ফল, ফলের মধ্যে যে কোনো একটা ফল চুজ করে নিন, যা সিজনে পাওয়া যাচ্ছে, মানে যা নেচার গাছ থেকে আপনাকে ফল দিচ্ছে। ওই মানে জোর করে কিবি খেতে হবে সেরকম ব্যাপার না, একটা একটা আপেল খেলেন, একটা কলা খেলেন, যেটা ভালো লাগে। পেয়ারা? পেয়ারা, বেশ পেয়ারা, তোর থেকে ভালো কিছু হয় না। খেলেন যে কোনো একটা ফল, ধরুন দিনে একবার করে খেলেন, সবুজ শাকসবজি খেলেন, যারা ননভেজ খান মাছ মাংস খেতে পারেন অবভিয়াসলি। এইগুলো খাওয়া এবং রেগুলারলি খাওয়া, টাইমে টাইমে খাওয়া। রাতের ঘুম, আর্মিকেও ঘুমোতে হয়, ওই রাতের ঘুম যখন হচ্ছে ওই সময় গোটা বডি কিন্তু ঘুমোচ্ছে, এক্সেপ্ট ব্রেন কিছুটা কাজ করছে যাতে মানুষটা বেঁচে থাকে, নিঃশ্বাসটা নিক আর কি। তো এইটাও খুব দরকার। এই সবগুলো মেনটেন করলে আপনার একটা ইমিউনিটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে, এবং জীবাণু সবসময় শরীরে ঢুকছে, শরীর থেকে বেরোচ্ছে যে কোনোভাবেই আর কি। তো জীবাণু সবসময় কিন্তু আমাদের ক্ষতি করতে পারে না। কেন? বিকজ একটা ইমিউনিটি আমাদের সবসময় একটা পাহারাদার দাঁড়িয়ে আছে। তো এইগুলো মেনটেন করলে একটা ইমিউনিটি মেনটেন থাকবে এবং ইনফেকশন থেকে বাঁচা যাবে। পানীয় জলের সলিউশন আপনি যেটা বললেন যে পিউরিফাইড ওয়াটার এবং আরও, তো আমি একটা আরও কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখে নেব যাতে ঠিকঠাক আমাদের সমস্ত কিছু থাকে? মানে ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার এখন তো অনেক রকম অ্যাভেলেবেল আছে, এবং আগে তো আরও ছিল না, সেটার জায়গায় এখন ধরুন এখন আরও বাড়িতে বাড়িতে পাওয়া যাচ্ছে। আগে তো বড় বড় প্ল্যান্ট থাকতো, সেখান থেকে আরও হতো। এবার সেই আরোতে অনেক অপশনস এখন আছে, তো মোটামুটি ভালো ব্র্যান্ডস যেগুলো আছে সেগুলো সবাই জানে। তাছাড়া যদি কোনো পিউরিফায়ার ধরুন একটা জলের ট্যাঙ্ক যেটা দিচ্ছে সেটা যদি প্লাস্টিকে যদি স্টিল দেয়, মানে স্টেনলেস স্টিল যদি দেয়, আপনি মেটালটা বললেন, হ্যাঁ মেটালটা স্টেনলেস স্টিল যদি দেয়, যে ওর মধ্যে জলটা রাখাটা মাছ সেফার আর কি। তাছাড়া ইউভি তো থাকে মোস্টলি, ইউভি যেন থাকে অবশ্যই সেটা একটু দেখে নিতে হবে। আর ওই যদি জলের মধ্যে যদি ইউভি যদি ছাড়া যায় কোনোভাবে আর কি, সেটা হলো। আর মোটামুটি সার্ভিসিংটা ভালো করতে হবে, রেগুলার সার্ভিসে একটা পোস্ট সেলস সার্ভিস যে কথাটা বলি যে কোনো আর কি ইকুইপমেন্টে, সেটা ওরা মেনটেন করলো। আর যতটা ওটার ভেতরে না ঢুকে, যতটা মানে জানি না কন্ট্যাক্টলেস বলবো না, যতটা যতটা কম করা যায় আর কি, হ্যাঁ যতটা কম করা যায় সেভাবে যদি করতে পারে, তাহলে এইগুলো মোটামুটি জিজ্ঞেস করে আর ওই টিডিএস গুলো চেঞ্জ করা যায় কিনা, কতটা মেনটেন ওরা করে দিতে পারবে ঠিক করে, এইসব জিনিসগুলো দেখে টেকে নিয়ে ওই সার্ভিস যারা পার্সন আছে তাদের সাথে কথা বলে এগুলো করা যায়। একদম সবাই যেন ঠিকঠাকভাবে জল খায়, পরিমিত জল খায়, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ সবাই যেন বিশুদ্ধ জল খায়। আর ডাক্তারবাবু যেটা বললেন যে কোথা থেকে জল নিচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, কোথায় জলটা রাখছেন, কোন পাত্রে রাখছেন, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় জলটা ছাড়ছেন সেটাও গুরুত্বপূর্ণ, রাস্তাঘাটে নয়। আর কোথায় জলটা ধরছেন সেটাও গুরুত্বপূর্ণ। জল ধরুন আর জল বাঁচান, ধরুনের চেয়েও জল বাঁচান। অপচয় একদম করা উচিত না জল। চেষ্টা করুন রিসাইকেল করার, এবং জল, পানীয় জল, আপনার অনেক সময় কল খুলে আমরা শেভ করছি বা অন্য কিছু করছি, আমরা প্রচুর জল নষ্ট করি, তো সেইটা আপনারা ঠিক করুন। এবং অবশ্যই রেন ওয়াটার হারভেস্টিং খুব গুরুত্বপূর্ণ। এর পরের বার যখন বৃষ্টি হবে, এবছর তো অনেক বেশি বৃষ্টি হয়েছে, তো এরকম যখন হবে আপনারা চেষ্টা করুন সেই জলগুলোকে ধরে রাখার, কিন্তু আবার এটাও খেয়াল রাখবেন ওই জমা জলে যেন মশার চাষ আপনি করে না ফেলেন ভুলবশত। তো আপনারা জল বাঁচান, জল খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই প্লিজ
আমাদের ভিডিও আমাদের জল দিন একটু। হ্যাঁ, আমাদের গাছে একটু জল দিন যাতে আমাদের এই ইনজেকশন গাছটা আরো একটুখানি বেড়ে ওঠে। আমরা একটা 1 দিকে মিলিয়ন like, রিচ করতে চাই। একটা দিকে শেয়ার, একটা দিকে সাবস্ক্রাইবার, এরকম পাতা ফুল ফল বেরোক, আর ঘন্টা বাজায় না কেন? হ্যাঁ, প্লিজ বেল আইকনটা প্রেস করে দিন। তো ডাক্তারবাবু, আমার নেমসেক কেমন লাগলো আমাদের সাথে আড্ডা মেরে এবং হুইল চেয়ারে বসে? খুব ভালো লাগলো। হুইল চেয়ারে বসাটা একটা স্পেশাল ব্যাপার হলো। হ্যাঁ। ডেফিনেটলি অনেক কিছু আমরা ডিসকাস করলাম এবং এটা জনগণের স্বার্থেই করা আর কি, বেসিক্যালি যে যতটা ফলো করা যায়, এবং অনেক ইনফরমেশন আদান প্রদান হলো, আমিও শিখলাম কিছু জিনিস আর কি। তো ডেফিনেটলি খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। আপনারা সবাই জানেন হেলথ বিগিনস উইথ গুড ফুড অ্যান্ড এক্সারসাইজ। তার সাথে একটা জিনিস অ্যাড করতে হবে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। যদি এই জল ভালো না খান তাহলে আপনার অজান্তেই আপনার দেহে বেশ কিছু জীবাণু ঢুকে যেতে পারে, যেটা আপনার শরীর খারাপের কারণ হয়ে দাঁড়াবে। এক্স্যাক্টলি, যেরকম আমরা সবাই জানি যে জলের আর এক নাম জীবন। দূষিত পানীয় জল যদি আপনারা পান করেন, জলের অপর নাম কিন্তু মরণও হতে পারে। তাই ঠিকঠাক পানীয় জল পান করুন, ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করুন। থ্যাঙ্কস টু এলজি আমাদের আজকের এই স্পেশাল এপিসোড জল নিয়ে এটাকে স্পন্সর করার জন্য। আর আপনারাও ব্যবহার করুন ওয়াটার পিউরিফায়ার, স্পেশালি এলজি ওয়াটার পিউরিফায়ার, কারণ এলজির ওয়াটার পিউরিফায়ার ইউজ করলে লাইফ ইজ গুড।